সকালে ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে যায় মনোহর বাবুর। সে খুব বিরক্ত আর ভাবে এত সকালে কার ফোন, ফোনটা রিসিভ করবে না কি করবে না ভাবতে না ভাবতেই ফোনটা কেটে যায়। তারপর ফোনটা রেখে পাশ ফিরে শুতে আবার ফোনটা বেজে ওঠে। সে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে আর বলে, স্যার আমার নাম নিলয় পোদ্দার। আমি খবরের কাগজে বিজ্ঞাপন থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। আমাদের ওখানে নাকি পেইং গেস্টে থাকার ব্যবস্থা আছে। আমি একজন স্টুডেন্ট। আপনাদের ওখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমি ওখানে এবছর অ্যাডমিশন নিয়েছি। আমার বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেকটাই বেশি, তাই সময় পৌঁছানো সম্ভব নয়। সেই কারণে আপনাদের ওখানে পেইং গেস্ট হয়ে থাকতে চাই। আমাদের এখানে কোনো ছেলেদের থাকার ব্যবস্থা নেই। কিন্তু স্যার বিজ্ঞাপনে তো সেরকম কিছু লেখা ছিল না। লেখা ছিল না, এখন তো শুনলে। অপর প্রান্তের মানুষটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা উনি কেটে দিলেন। নিলয় কিছু বুঝতেই পারল না, ভদ্রলোক কেন এমন করলো। নিলয় ভাবলেও সে আবার ফোন করবে নাকি, না, ফোনটা না করেই সে রেখে দিল। আসুন আমরা এবার এই গল্পের বিষয়ে আছি। এই গল্পের নায়কই হলো নিলয় পোদ্দার। 23 বছর বয়স, প্রায় 6 ফুট হাইট, গায়ের রং শ্যামবর্ণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, দেখতেই সুদর্শন। সে বছর ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তার স্বপ্নেও একজন বড় বিজনেসম্যান হওয়ার এবং নিজে গাড়ির মডেল তৈরি করে দেশীয় এবং বিদেশি বাজারে তার বিক্রি করা, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক দিক থেকে মানুষ অনেক সচল হবে, এটাই ওর মূল ভাবনা। তারা এক ভাই এক বোন। অবশ্য তার বোন তার সাথে থাকে না, সে সম্পূর্ণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটা অন্য পরিবারের মানুষ হয়েছে। গল্পের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। শেষ পর্যন্তই গল্পটাই শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। আজকে নিলয়ের কলেজের প্রথম দিন। সে কলেজের গেট দিয়ে প্রবেশ করতে যাবে, ঠিক সেই সময় একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, শালা চোখে দেখতে পাস না, কানা নাকি? কি বলছেন আপনি? আমি কানা হতে যাব কেন? আপনি তো ছুটে এসে আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ, আমি ধাক্কা দিয়েছি তোকে। আমি কি করি দেখ, তুই কলেজে নতুন না? তোর নাম প্রিন্সিপালের কাছে নালিশ জানাবো, বলবো এই ছেলে আমাকে শ্লীলতাহানি করেছে। কি বলছেন সব আবল তাবল? আমি কখন আপনাকে শ্লীলতাহানি করলাম? দুজনে তর্কাতর্কির মধ্যে কিছু ছেলে মেয়ে সেখানে হাজির হলো। কি হয়েছে তার কারণ জিজ্ঞেস করতে পরমা বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা বলল, যা শুনে নিলয়ের মাথা গরম হয়ে গেল। নিলয় কিছু বলবে কি তার আগেই সেখানে একটি মেয়ে এগিয়ে এলো আর বলল, আমার নাম সীমা। আমি আপনার নাম জানি না। আপনি বোধহয় নতুন, আজ প্রথম কলেজে এসেছেন। আপনি এক কাজ করুন, কিছু টাকা দিয়ে কেসটা এখানেই মিটিয়ে নিন। আমি মেয়েটাকে বারণ করে দিচ্ছি, ও যাতে প্রিন্সিপালের কাছে আপনার নামে নালিশ না করে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ক্যারিয়ার শুরু হতে না হতে শেষ হয়ে যাক। একটা স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন, তাই কোনো ঝামেলা করবেন না। যেটা ডিমান্ড করব সেটাই মিটিয়ে দিন। মেয়েটার কথা শুনে তো নিলয়ের মাথা গরম হয়ে গেল। কোনো দোষ না করে সে কি করে অপরাধী হতে পারে? তাই সে রেগে গিয়ে বলল, আমি তো কিছুই করিনি। আপনারা কিসের ডিমান্ডের কথা বলছেন? খুব সাধারণ ভাষা, আমি টাকার কথা বলছি। টাকা জানেন তো, বাংলাদেশে 10,000 টাকা দিন আর কেসটা এখানেই মিটিয়ে নিন। টাকার পরিমাণ শুনে নিলয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। সে তখন, আমি এখন তোমাদের কিছু বলবো না। আমি যে কি জিনিস তোমরা তো জানো না। আজ প্রথম দিন, তাই আমি চুপচাপ সহ্য করছি। তারপর তোমাদের কি কি শাস্তি দিতে পারি তা তোমরা ভাবতেও পারবে না। ম্যাডাম, একটু টাকার পরিমাণটা কমালে ভালো হতো না? কি বলছেন? কি করে কমাবো? মাত্র তো 10,000 টাকা। ইঞ্জিনিয়ার কলেজে পড়তে এসেছেন, বড়লোক বাপের বড়লোক বেটা, আর এই 10,000 টাকা দিতে পারবেন না? এত বড় অপরাধের কমই তো চেয়েছি। ঠিক আছে ম্যাডাম, আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নেই। আমাকে 2 দিন সময় দিন, তারপর আমি আপনাদের টাকাটা দিয়ে দেবো। না, তা হবে না। এখন তো এটিএম কার্ড থাকলে সব জায়গায় থেকে টাকা তোলা যায়। আরে আমার কাছে তো নেই। আমার দাদুকে বলি, সে একটু গ্রামের দিকে থাকে, তাকে টাকা পাঠাতে বলি, তবে আমি টাকাটা তুলতে পারবো। আমার অ্যাকাউন্টে এখন কোনো টাকা নেই। সীমা কিছুক্ষণ ভাবল, তারপর তার পুরো গ্যাংয়ের সাথে আলোচনা করলো। কিছুক্ষণ পর সে নিলয়ের কাছে এসে বলল, এখন আপনার কাছে কত টাকা আছে? আমার পকেটে এখন মাত্র 200 টাকা পড়ে আছে।
মাত্র 200 টাকা? এই এত কম টাকা নিয়ে আপনি বাইরে বেরিয়েছেন, লজ্জা করে না? কি করব ম্যাডাম, আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়। দাদু গ্রামে থাকে, কিছু জমি জায়গা আছে, তাতে কি চলে? আপনার কাছে 200 টাকা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক বেশি। সীমার কোনো উপায় না পেয়ে বলল, এই 200 টাকাই এখন দিন, তবে 2 দিনের ভেতর কিন্তু বাকি টাকাটা দিয়ে দেবেন। তা না হলে কিন্তু আমরা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানাতে বাধ্য হব। ঠিক আছে ম্যাডাম, এই নিন 200 টাকা। 200 টাকা নিয়ে পুরো টিমটা সেখান থেকে চলে গেল। নিলয় দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময় একটা ছেলে তার থেকে 2-3 বছরের বড় হবে তার পাশে এসে দাঁড়ালো আর বলল, ভাই, আমার নাম অরূপ। আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? তুমি মেয়েদের দাবিগুলো মেনে নিলে কেন? তুমি জানো না এই মেয়েগুলো কতটা অভদ্র? তুমি তো নতুন, তাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এই কলেজ থেকে আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছি, তবে তুমি চিন্তা করো না। ওই মেয়েটা যে তোমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে, পুরো ঘটনাটা আমি ভিডিও করে রেখে দিয়েছি। যদি ওরা প্রিন্সিপালের কাছে কিছু বলে, তার আগেই তুমি প্রিন্সিপালকে এই ভিডিওটা দেখাবে। তুমি ওদের টাকা দেবে না। তবে যে মেয়েটা তোমাকে ধাক্কা দিয়েছে সেই মেয়েটা কিন্তু এই কলেজের নয়। ওই মেয়েটাকে আমি ভালো করেই চিনি, ওইখানে স্কুলে পড়ে। আর ওই যে মেয়েটার কথা বললো, সীমা যার নাম, ওই মেয়েটা হলো এই কলেজেরই। ও হলো ইউনিয়নের লিডার, ওর দাদা লোকাল পার্টির নেতা। সেই কারণে ওদের খুব অহংকার। এমন কাজ নেই যা ওর 2 ভাই মনে করে না। দাদা, একটা সত্যি কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলো, কি জানতে চাইছো? আপনি কেন এই কথা বলছেন? আর পুরো ঘটনাটা কেন ভিডিও করলেন? আর কেনই বা আপনি আমাকে বাঁচাতে চাইছেন? কারণ আমি চাই না আমার ছোট ভাইয়ের মতন আর কারোর জীবনে এরকম ঘটুক। কি হয়েছে আপনার ছোট ভাইয়ের? আর কেনই কথা বলছেন দাদা? আমার বাবা মারা গেছে, আমি আর আমার মার ছোট ভাইকে নিয়েই সংসার। ভাইয়ের শখ ছিল বড় ইঞ্জিনিয়ার হবে, তাই আমরাও ওকে অনেক কষ্ট করে এই কলেজে ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু তোমার মতো আমার ভাইও এই কলেজে র্যাগিংয়ের শিকার হয়। আর ভাইয়ের সাথে এরকম টাকা চেয়েছিল, কিন্তু আবার ভাই দিতে পারেনি, যার ফলে আমার ভাইকে ওরা ছাদ থেকে ফেলে দেয়। আমি তখন একটা কাজে বিজি ছিলাম। হঠাৎ আমার কাছে ফোন যায়। আমার ভাইয়ের একটা বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে আমাকে সব কিছু জানায়। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওই মেয়েগুলোর থেকে তাকে বাঁচাতে পারেনি। খবর পেয়ে আমি ছুটে আসি, তারপর ভাইকে নিয়ে হসপিটালে ভর্তি করি। হয়তো আমাদের টাকা থাকলে ভাইকে বাঁচাতে পারতাম, কিন্তু টাকা তো আমাদের ছিল না, তাই ভাই আমাদের ছেড়ে চলে গেল। আপনারা পুলিশকে জানাননি? পুলিশ ওদের সবার হাতে, আমাদের মতন গরিবরা বিচার পাবে না। জানো, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। ওরা আমার ভাইকে একটু জল পর্যন্ত দেয়নি, ওপর থেকে ফেলে দিয়ে পিষে মেরেছিল। প্রিন্সিপালকেও বলেননি? প্রিন্সিপাল মানুষটা খারাপ নয়, তবে উনি প্রমাণ চেয়েছিল। আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই আমি কিছু করতে পারিনি। তবে এই মেয়েটা অতি ভয়ঙ্কর, এদের উপর মহলের সঙ্গে যোগাযোগ আছে, এরা অনেক কিছু করতে পারে। তবে প্রিন্সিপালকে প্রমাণটা অবশ্যই দেখাবে। প্রিন্সিপাল হয়তো স্টেপ নিতে পারবে। ও আচ্ছা, তবে আপনি চিন্তা করবেন না দাদা, ওরা আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। কেন এ কথা বলছো? তুমি কি কোনো ভিআইপি লোকের ছেলে? না, এমনি বললাম। দাদা, আমার একটা উপকার করবেন? দাদা বলে ডাকছো, আবার উপকারের কথা বলছো কেন? তুমি নিঃসংকোচে যা বলতে পারো। আসলে আমার একটু গ্রামের দিকে বাড়ি। গ্রাম থেকে শহরেই কলেজে এসে পড়াশোনা সম্ভব নয়। আবার 6 মাসের আগে হোস্টেল আমি পাবো না। তাই বলছিলাম এই 6 মাসের জন্য কোথাও থাকার একটু ব্যবস্থা করে দেবেন, তাহলে খুব ভালো হয়। একটা বিজ্ঞাপন দেখে আমি ভদ্রলোককে ফোন করেছিলাম, পেইং গেস্ট হয়ে থাকতে চাই, কিন্তু ভদ্রলোক বলল উনি ছেলেদের ভাড়া দেন না, তাই একটু সমস্যায় পড়েছি। তুমি চিন্তা করো না, আমরা একটা বাড়িতে ভাড়া থাকি, একটা ঘরও আছে, আর বাথরুমটা একটা ভাড়াটিয়ার ফ্যামিলির সাথে শেয়ার করতে হয়। তবে অসুবিধা হবে না, তুমি আমার বাড়িতে থাকতে পারো। মাত্র 6 মাসের জন্য তো অসুবিধা হবে না। যদি বাড়িওয়ালা কিছু জানতে চায়, বলবা আমাদের আত্মীয়। তুমি আমাদের বাড়িতে থাকবে, কোনো অসুবিধা হবে না। দাদা, আপনি আমাকে বাঁচালেন। আমার বাড়ি থেকে এই কলেজ আসতে 45 মিনিট সময় লাগে। তুমি বাসেও আসতে পারো, আবার অটোতেও আসতে পারো। ঠিক আছে। বলছি দাদা, আপনার মা রাগ করবেন না তো? ভাই মারা যাওয়ার পর মা কেমন যেন চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলে না। তবে তোমার অসুবিধা হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। বলছি দাদা, আপনি কি রোজই কলেজে আসেন? আমার ভাই মারা যাওয়ার পর থেকেই
রোজই আসি, দেখি আরও কতজন এই মেয়েগুলো শিকার হলো। তাই নাকি? আর তাদের র্যাগিং করে আপনি কি সেই সব ছেলেদের বাঁচান? অনেক ছেলে আছে যারা ভয় পায়, এর মধ্যে ডিমান্ড মেনে নেয়, তাই আমি তাদের কিছু বলি না। তোমাকে দেখে আমার কেন জানি না ভালো লেগেছে, তুমি আমার ছোট ভাইয়ের মতন, তাই তোমাকে সাহায্য করতে এগিয়ে এলাম। ঠিক আছে দাদা, আপনার ফোন নাম্বারটা দিন আর আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন। আজকে আমি ক্লাস করে বাড়ি চলে যাব। কালকে আমি এসে আগে আপনাদের বাড়িতে উঠব। একটা কথা জিজ্ঞেস করা হলো না, আপনি কিছু কাজ করেন? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ট্রেনে হকারগিরি করি। কি করব বলো, পেটটা তো চালাতে হবে। আর মা আছে, দুদিন পর পর মা অসুস্থ হয়ে পড়ে। ভাইয়ের মৃত্যুর পর সেটা আরও বেড়ে গেছে, তাই ইনকাম তো করতে হবে। আর বর্তমানে চাকরির অবস্থা তো জানেন, চেষ্টা করেছিলাম, কিন্তু যার বাবার টাকা নেই তাতে কি চাকরি দেবে বলুন? আর আমরা তো ঘোষ দিতে পারবো না, তাই শেষ পর্যন্ত কি আর হকারির চাকরিটাই বেছে নিলাম। মোটামুটি মা ছেলের সংসারে চলে যায়। খেটে খাবেন, এতে আবার লজ্জা কি? ওটাও তো একটা কাজ। ঠিক আছে দাদা, আজকে আসছি, কালকে দেখা হবে। এই কথা বলেই নিলয় কলেজে প্রবেশ করলো, কিন্তু কলেজে গিয়ে ক্লাসে সেরকম মন দিতে পারলো না। সবাই ওর দিকে কেমনভাবে তাকিয়েছিল। ও খুব বিরক্ত বোধ করছিল। ওর পাশে বসে একটা ছেলের সাথে কথা বলল। ছেলেটা ভয় ওর সাথে কথা বলতে চাইছিল না, তাই নিলয় জোর করলো না। কিছুক্ষণ পর সে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে দাদুকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনেই দাদু বলল, অরূপ বলে ছেলেটা ঠিকই বলেছে। কালকে তোর ফোনে যে ভিডিওটা করা আছে, প্রিন্সিপালকে গিয়ে দেখাবি, তারপর প্রিন্সিপাল কী স্টেপ নেয় তা দেখবি। আর তুই তোর আসল পরিচয় কাউকে জানাবি না, চুপচাপ থেকে কাজটা হাসিল করবি। এটাই আমার আদেশ, তার যেন অনথা না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদু, তুমি যা বলছো তাই হবে। দাদুর কথা মতো নিলয় তার পরের দিন কলেজে ঢুকে আগে প্রিন্সিপালের রুমে চলে গেল। প্রিন্সিপালকে সমস্ত ঘটনা নিলয় খুলে বলল, এমনকি কালকে সমস্ত ভিডিও করে রাখা ঘটনাটা স্যারকে দেখালো। প্রিন্সিপাল স্যার এরা কি আশ্বস্ত করলো, বলল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, প্রমাণ তো হাতে আছে, অসুবিধে নেই। আমার কাছে অভিযোগ আসছিল বিস্তর, কিন্তু প্রমাণ কখনো আসেনি আমার কাছে, তাই আমি স্টেপ নিতে পারিনি। আমি সমস্ত ঘটনার সম্পর্কে অবগত, কিন্তু আমার কিছু করার নেই। ওই মেয়েটা এবং ও দাদা পুরো কলেজের বদনাম করেছে, ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। কলেজে ভর্তি হতে আমি জানিয়েছিলাম অপরমহল, কিন্তু তারা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমার কোনো অসুবিধে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর এখন ক্লাসে যাও, নির্ভাবনায় তুমি ক্লাস করো। ওরা যদি কোনো গণ্ডগোল করে তা আমি দেখে নিব। প্রিন্সিপালের কথা মতো নিলয় ক্লাসে চলে আসে। নিশ্চিন্তে ক্লাস করতে থাকে। ক্লাস শেষ করে যাওয়ার সময় হঠাৎ সীমা বলে, মেয়েটার সাথে দেখা সে দেখলো কতগুলো ছেলে মেয়ের সাথে সে দাঁড়িয়ে আছে। আর নিলয়কে দেখে বলল, এই যে শুনছিস, তোকে বলছি, কাল কিন্তু টাকাটা দিবি, তা না হলে কিন্তু প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। আর কালকেই তো তোদের টাকা দেওয়ার কথা, যদি না দিস তোর অবস্থা খারাপ করে দিব, ঠিক আছে? ভালো করে কান খুলে শুনে রাখ, কালকে মানে কালকেই দিবি, আর কোনো অজুহাত শুনবো না। নিলয় দাঁড়িয়ে সীমার সমস্ত কথা হজম করলো। সে কোনো কথা বলল না, কারণ তাদের করা আদেশ চুপচাপ থাকা। তাকে কাজ বুঝতে হবে, তাহলে বিপদ। এই প্রথম সে কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে গেল। তারপর সে কথা মতো অরূপের দেওয়া ঠিকানায় চলে গেল। অরূপ তখন বাড়িতেই ছিল, তাই তার ঠিকানা পেতে খুব একটা সমস্যা হলো না। নিলয় বাড়িতে ঢোকার আগে অরূপকে একটা মেসেজ করে দিয়েছিল। অরূপ দরজার সামনে ওর জন্য দাঁড়িয়েছিল। নিলয়কে দেখে সে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? নিলয়, এসে এখানে বসো ভিতরে। নিলয়কে বসিয়ে দিয়ে অরূপ তার মাকে ডাকতে লাগলো। ছেলের ডাকে তার মা ছুটে এলো, আর তার মায়ের সাথে একটা 16-17 বছরের মেয়ে এলো। মেয়েটাকে দেখে নিলয় চিনতে পারল। সে দাঁড়িয়ে পড়লো, অরূপের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর বলল, কেমন আছেন মাসিমা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বাড়ির সকলে কেমন আছে? অরূপ তোমার কথা আমাকে বলেছে, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারবে। ঘরের ভেতরে তুমি আর অরূপ থাকবে, আর আমি দালানে থাকবো। 6টা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। তুমি বসো বাবা,
আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তুমি তো কলেজ থেকে সোজা চলে এসেছো, তাহলে তো তোমার কিছু খাওয়াও হয়নি। ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আর বাবা, তোমার জিনিসপত্র কোথায়? মাসিমা, আমি আজকে কিছু নিয়ে আসিনি। আমি আজকে বাড়ি ফিরে যাব। কালকে সব আমি নিয়ে আসব। ঠিক আছে বাবা, তুমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসো, আমি এক্ষুনি আসছি। অরূপের মা চলে যাওয়ার পর নিলয় অরূপের দিকে ইশারা করলো পরমাকে দেখিয়ে। অরূপ ঠোঁটে হাত দিয়ে চুপ থাকার নির্দেশ দিল আর বলল, ইশারা করে পরে বলছি। নিলয় অরূপের কথায় চুপ হয়ে গেল। কিছুক্ষণ বাদ অরূপের মা খাবার দিল আর বলল, পরমা, যা তো মা, খাবারের জায়গাটা রেডি করে দে। জেঠিমা নির্দেশ পেয়ে পরমা খাবার জায়গায় করতে লাগলো। চুপচাপ আছে, সে কোনো কথাই বলছে না। একটু ভয় করছে তার, যদি তার মাকে কিছু বলে দেয়। অরূপের মা খাবার দিয়ে নিলয়কে ডাকলো আর বলল, বাবা, নিচে বসে খেতে অসুবিধা হবে না তো? আমরা খুব গরিব, আমাদের খাবার টেবিল নেই। তোমাকে এই 6 মাস একটু কষ্ট করে থাকতে হবে বাবা। আর বেশি কিছু রান্না করতে পারিনি। অরূপ আমাকে বলেছিল তুমি আসবে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। শুধু মাছের ঝোল আর একটু আলু পোস্ত করেছি। নিলয় খেতে বসতে বসতে বলল, মাসিমা, কী সব বলছেন আপনি? আমরাও খুব গরিব, আর নিচে বসে খাওয়া আমাদের অভ্যেস আছে। আর এত কিছু রান্না করেছেন, তাও বলছেন কিছু করেননি। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? শুধু আমার দাদু, আর কেউই নেই। কেন, তোমার বাবা মা কেউ নেই? আমার পরিবার সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তবে দাদুর মুখে শুনেছি মা নাকি পুড়ে মারা গেছে। আর বাবার সম্পর্কে কিছু জানি না, তবে আমার একটা ছোট বোন আছে। সে কোথায় আছে তাও ঠিক আমি জানি না। অরূপের মা বুঝতে পারলে নিলয় তার পরিবার সম্পর্কে বলতে কষ্ট হচ্ছে, তাই সে কিছু জিজ্ঞেস করলো না। বলল, আমাদেরও কেউ নেই বাবা। আমরা মা আর বেটা আগে বস্তিতে থাকতাম, এখন এই বাড়িতে ভাড়া থাকি। আর এই যে মেয়েটা দেখছো, এর নাম পরমা, আমার মেয়ের মতো বলতে পারো। ওরাও এই বাড়িতে ওই দিকে ভাড়া থাকে। ও এখন 11 ক্লাসে পড়ে, খুব লক্ষ্মী মেয়ে। ওর একটা ভাই আছে আর মাকে নিয়ে থাকে। মা সেলাইয়ের কাজ করে, আর এই থেকে ওদের সংসার চলে। আরে ও আমাদের মতোই গরিব, আর গরিব তো গরিবের মায়া ভাবে। তাই আমরা দুটো পরিবার এক, অপরের সুখ দুঃখের অংশীদারি। এভাবেই চলে যাচ্ছে আমাদের। অরূপের মা যখন কথাগুলো বলছিল তখন নিলয় আর চোখে পরমার দিকে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, লক্ষ্মী মানে? লক্ষ্মীর বাহন পেঁচা। কালকে কলেজে যা করেছে যদি শুনে, ওকে আর লক্ষ্মী মেয়ে বলবেন না, পেঁচা বলেই ডাকবেন। কিছুক্ষণ পর নিলয়ের খাওয়া শেষ হয়ে গেলে অরূপের মা খাবার বাসনগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। পরমা ততক্ষণ সেখানেই বসেছিল, কারণ অরূপ পরমাকে এখানে ডেকে নিয়ে এসেছে অরূপের মায়ের পাশের বাড়ির একজন মহিলার সাথে একটু দরকার ছিল। সে ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে যায়। নিলয় খাওয়া দাওয়া করে ঘরে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় অরূপ পরমার হাত ধরে নিলয়ের কাছে নিয়ে যায় আর বলে, যা ঘটেছে সমস্ত ঘটনা সত্যি করে বলবি, তা না হলে আমি তোর মাকে সব বলে দেব। অরূপের কথায় নিলয় পরমার দিকেই তাকালো। পরমা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে বলল, সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই কাজ করব না। শুধু আমার মাকে কিছু বলো না। মা যদি জানতে পারে, আমাকে মনে হয় মেরেই ফেলবে। পরমার কান্নারত মুখ দেখে নিলয়ের ভীষণ হাসি পেল। সে হাসি চেপে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক কী বলছেন বুঝতে পারছি না। আপনি কিসের জন্য সরি বলছেন? নিলয়ের কথা শেষ হওয়ার আগে অরূপ বলে, আরে ও বাচ্চা মেয়ে, ওকে আপনি বলার দরকার নেই। ও তোমার থেকে অনেক ছোট, ও অনেক দুষ্টু, তবে মাকে ভয় পায় জমের মতন। অর্পের কথার মাঝে পরমা 200 টাকার নোট নিলয়ের দিকে এগিয়ে দিল আর বলল, এটা আমার ভাগের টাকা, ওরা আমাকে দিয়েছে। কিসের 200 টাকা? কারা দিয়েছে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না। ন্যাকা, সব জেনে শুনে ন্যাকা সাজা হচ্ছে। কিন্তু মুখে বলল অন্য কথা। না মানে আসলে কালকে যে ঘটনাটা ঘটেছিল না কলেজের সামনে, তার জন্য ওরা আমাকে 200 টাকা দিয়েছে, সেই টাকার কথা বলছিলাম। পুরো ঘটনাটা প্রথম থেকে খুলে বলো। হ্যাঁ, তুমি বলছি, তুমি তো আমার থেকে অনেক ছোট। কি হয়েছে?
এবার সব খুলে বলো। আমি স্কুলে পড়ি 11 ক্লাসে। সেই দিন আমি স্কুলে যাচ্ছিলাম। আমরা 2-3টে বন্ধু ছিলাম। হঠাৎ কলেজের দিদিগুলো আমাদের ধরে নিয়ে যায় আর বলে তোদের অভিনয় করতে হবে। আমরা জিজ্ঞাসা করি কিসের অভিনয়। ওই দিদিগুলো বলে বেশি কিছু নয়, আমরা যা বলবো তোরা তাই করবি, এই জন্য তোদের ঘরে পয়সা দেওয়া হবে। তারপর কি অভিনয় শিখিয়েছিল? নিলয়ের মজাটা পরমা বুঝতে না পেরে সে রেগে গিয়ে বলল, আমার কথা সবটা মন দিয়ে শুনবেন। আমি যতক্ষণ কথা বলবো আপনি কিছু বলবেন না। আমার কথা শেষ হলে তবে আপনি আমাকে প্রশ্ন করবেন, তবে আমি ঘটনা বলবো, তা না হলে বলবো না। পাশ থেকে অরূপ তখন বলল, ঠিক আছে নিলয়, চলো ওর মাকে গিয়ে সব কিছু বলি, আর ওর মা ওকে উত্তম মধ্যম দিক, মেরে হাত ভেঙে রাখুক, খুব ভালো হবে। কি সুন্দর ঘরে বসে থাকবে আর বদমাশিমি করতে পারবে না। মাকে বলার দরকার নেই অরূপদা, আমি সবটা খুলে বলছি। ওরা বলেছিল আজকে কলেজের প্রথম দিন, সব ছেলেরা কলেজে আসবে, আর যে গেট দিয়ে প্রথম ঢুকবে তাকে ছুটে গিয়ে ধাক্কা দিবি আর বলবি তুমি আমার শ্লীলতাহানি করেছো, আর খুব জোরের সাথেই এই কথাগুলো বলবি। তারপর আমরা ঘটনাস্থলে চলে যাব, তারপর যা করার আমরা করব। এই জন্য তোকে 200 টাকা দেওয়া হবে। বল তুই রাজি আছিস? সমস্ত ঘটনা পরমা নিলয় আর অরূপকে বলল। তারপর বলল, আমার টাকাটার খুব প্রয়োজন ছিল। আমার এক বান্ধবী দিদির বিয়ে ছিল, আমাদের সকলে নিমন্ত্রণ করেছিল। প্রত্যেকে কি উপহার দেবে ঠিক করেছিলাম। প্রত্যেকের ভাগে 200 টাকা করে চাঁদা পড়েছিল। আমি মায়ের সাথে টাকা চেয়েছিলাম, কিন্তু মা বলেছিল কোনো টাকা দিতে পারবে না, মায়ের কাছে পয়সা নেই। তাই আমার মনটা খারাপ ছিল, তাই কলেজের দিদিদের প্রস্তাবে রাজি হয়ে যাই। আর আমার বান্ধবীরা পরামর্শ দেয় কাজটা করার জন্য। আমি ওদের থেকে উৎসাহ পেয়ে সেদিন এই ঘটনাটা ঘটাই। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। আমার 200 টাকাটার খুব দরকার ছিল, কিন্তু কালকে অরূপদা এসে আমাকে খুব বকেছে, এমনকি মাকে বলে দেবে বলেছে। আর মা যদি জানে, আমার মনে হয় মেরেই ফেলবে। আপনি আমার মাকে বলবেন না, আমার ভাগে 200 টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখানেই বিষয়টা মিটিয়ে নিন, আর এ নিয়ে এগোবেন না। পরমার সব কথা মন দিয়ে শুনল নিলয়। কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি তোমার মাকে বলবো না, তবে এরপর যদি কিছু দেখি বা শুনি, তোমার মা নয়, আমি তোমাকে পেটাবো। আমি তো 6 মাস এই বাড়িতে থাকবো, আমার চোখ সর্বদা তোমার দিকে থাকবে। এখন তুমি আসতে পারো পরমা। নিলয়ের কথা পরমা নিলয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর অরূপের দিকে তাকায়। অরূপ দুজনেই তখন মুচকি হাসে। পরমা দুজনের হাসির কারণ বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। সে আর কথা বাড়াতে চায় না, কারণ মা যদি কোনোভাবে জানতে পেরে যায় তাহলে কুরুক্ষেত্র করবে। পরমা চলে যাওয়ার পর অরূপ নীলকে বলে, ছেলে মানুষ এখনও অতটা ম্যাচিওর হয়নি, তাই এই কাজ করেছে। মেয়েটা খুব ভালো, বড্ড সরল আর নিষ্পাপ। ওর বাবা আমার মতো ট্রেনে হকারি করতো, একদিন চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যায়। আজ প্রায় 2 বছর হয়ে গেল। আমি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করে বসে আছি, ওর বাবা আমাকে বলেছিল, চাকরির জন্য কতদিন অপেক্ষা করবি, তুই বরঞ্চ আমার মতো এই কাজটা কর, দেখবি মাস শেষে ভালোই ধান্দা হচ্ছে। তারপর ওর বাবাই আমাকে এই কাজ করতে বলে। প্রথম অসুবিধা হচ্ছিল, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ওর মা একটা স্কুলে সেলাই শেখায়, আর বাড়িতে ওর একটা ছোট ভাই আছে। এ থেকে এই সংসার চলে। এই বাড়িতে ওরা অনেক দিন থেকেই ভাড়া আছে। তার কিছুদিন পর আমরা আসি এই বাড়িতে। আমরা এখন যেটা নিজেদের পরিবারের মতোই থাকি। তবে এই বাড়িওয়ালা লোকটা খুব একটা ভালো নয়, কিন্তু খিটখিটে টাইপের আর ভীষণ বদমেজাজি। কিন্তু ওনার স্ত্রী খুব ভালো মহিলা। ওনার দুটো ছেলে দুজনেই বিদেশে সেটেল, সেই কারণে এই বাড়িটা ভাড়া দিয়েছে। ওনার মিসেস সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। উনিও ভাড়াটিয়াদের নিজেদের মতোই মনে করে। স্বামীর ব্যবহারে মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। তুমি যেখানে থাকবে আমি দিদার সাথে কথা বলে আসছি। দিদা বলেছে অসুবিধা নেই, দাদু যদি কিছু বলে দিদা দাদুকে সামলাবে। আচ্ছা, ভদ্রলোকের নাম কি? এই বাড়িওয়ালা ভদ্রলোকের? মনোহর বাবু। আমি কিছুদিন আগে খবরের কাগজের একটা বিজ্ঞাপন দেখে ফোন করেছিলাম। এক ভদ্রলোক ফোন তুলেছিলেন আর বলেছিলেন এখানে নাকি ছেলেদের রাখা হয় না। কথা শুনে মনে হয়েছিল ভদ্রলোক ভীষণ রাগী। কথাবার্তাগুলো খুব একটা ভালো নয়, খুব বিরক্তভাবে আমার সাথে কথা বলছিল। ভদ্রলোকের কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল।
কথা শেষ হওয়ার আগে উনি ফোন কেটে দিয়েছিলেন। আমিও দ্বিতীয়বার ফোন করিনি। নিলয়ের কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ পরে চুপ করে বসে রইল। তারপরে বলল, ওই দাদু অবশ্যই বিজ্ঞাপন দিয়েছিল, কারণ দিদা একা থাকে বলে সেই জন্যই বলেছিল কাউকে নিজেদের বাড়িতে ভাড়া লাগালে ভালো হয়। আবার সে যদি মেয়ে হয় আবার কলেজের স্টুডেন্ট হয় তাহলে সুবিধা হয় দিদার। আমরা তো বাড়ির এই দিকটায় ভাড়া থাকি, বাড়ির ওই দিকটা সম্পূর্ণ ফাঁকা, কেউ থাকে না, শুধু দাদু আর দিদা। সেই জন্যই বলছিল, কিন্তু খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে কি তা জানা নেই। ভালোই হয়েছে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকছো। তার পরের দিন নীলা যথাসময়ে কলেজে পৌঁছালো। কিছুক্ষণ পর সীমাও তার দলবল নিয়ে কলেজে গেল। নিলয় তখন ক্লাস করছিল। ক্লাসে ঢুকে নিলয়কে ইশারায় সীমা ডাকলো, কিন্তু নিলয় দেখলো না। তা দেখে সীমা খুব রেগে গেল। সীমা কিছু বলতে যাবে, তার আগেই প্রিন্সিপাল স্যার লোক মারফত সীমাকে তার রুমে ডেকে পাঠায়। সীমা কিছু না বলেই সেই ভদ্রলোকের সাথে প্রিন্সিপালের রুমে দেখা করতে যায়। রুমে ঢুকে প্রিন্সিপাল স্যার সেদিনের ঘটনার সমস্ত ভিডিও সীমাকে দেখায় আর বলে, এবার তো আমার হাতে প্রমাণ আছে, দেখো আমি এবার কি করি তোমার। ভালোভাবে বলছি, শুধরে যাও, তা না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোমরা আমাদের কলেজের সুনাম নষ্ট করেছো। ছেলেমেয়েরা ভয় পাচ্ছে কলেজে ভর্তি হতে, তাই বলছি সাবধান না হলে তোমাদের মারাত্মক ক্ষতি হবে। এখন চুপচাপ যাও, নিজেদের ক্লাস গিয়ে করো, আর জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করো। তাই সীমার কোনো উপায় ছিল না। সে চুপচাপ নিজের ক্লাসে চলে গেল। এত সহজে তো হেরে যাবে না, মনে মনে নানা রকম পরিকল্পনা করতে লাগলো। তবুও সেই মুহূর্তে কিছু না বলেই প্রিন্সিপালের রুম থেকে নিজের ক্লাসে চলে গেল। সারাদিন সে ভালো করে কারোর সাথে কথাও বলেনি। কে যে এই ঘটনাটা ভিডিও করেছে তাকে খুঁজে বের করতেই হবে। এখন এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়। ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে তার দাদার কাছে গেল। রেগে গিয়ে দাদাকে বলল, তুই থাকতে তোর বোনকে এরকম অপমান করবে আর তুই কিছু বলবি না? আরে বোন, এত রেগে গেছিস কেন? কি হয়েছে বল, আমি তো আছি। তুই থেকেই আমার কি করবি? তোর বোনকে তো ওরা অপমান করলো। সীমা তার দাদাকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল আর ন্যাকা কান্না শুরু করলো। ওর কান্না দেখে ওর দাদা খুব বিরক্ত হলো আর বলল, সামনে ইলেকশন এসে গেছে, আমি এখন কিছু করতে পারবো না, তুই চুপচাপ থাক। তোকে কে বলেছে জুনিয়রদের এভাবে র্যাগিং করতে? আরও অনেক বড় বড় কাজে তোকে দিয়ে করাবো। এসব চুনোপুটিদের দিয়ে কি করবি? বড় বড় রাঘবওয়ালাদের তোকে ফাঁসাতে হবে। তুই এখন চুপচাপ থাক, এখন কিছু করবি না। ওই প্রিন্সিপাল সাংঘাতিক একটা মানুষ, এখন ওনার সাথে লড়তে যাওয়া তো ঠিক হবে না। আমি এই ব্যাপারে তোকে কোনো সাহায্য করতে পারবো না। তুই এখন চুপচাপ কলেজে যাবি আর পড়াশোনা করবি। আমি সময় মতো তোকে বলবো কখন কি করতে হবে, ঠিক আছে বনি? বোনকে এই কথা বলে মনোজ একটা রহস্যের হাসি হাসলো আর সীমাও তার সাথে এই হাসিতে যোগ দিল। এক সপ্তাহ পর নিলয় ক্লাস সেদিন একটু তাড়াতাড়ি ছিল, তাই সে ওয়াশরুমে ঢুকতে যাবে। তখনই পরমা স্নান করে বেরিয়ে আসছে। ভিজে চুল, কপালে মুখে লেপ্টে থাকা বিন্দু বিন্দু জলরাশি তাকে খুব স্নিগ্ধ আর পবিত্র লাগছিল। দেখে মনে হচ্ছিল ফুটে ওঠা একটা তাজা গোলাপ। নিলয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর পরমার কথা স্তম্ভিত ফিরে পেল পরমা। বলল, সরুন, আমি যাব। আর কি দেখছেন এইভাবে? কি দেখছেন? মেয়ে ছেলে কি কখনো দেখেনি নাকি? পরমার কথায় নীল খানিক লজ্জা পেল। সে পাশ ফিরে সরে গেল। তারপর সে ওয়াশরুমে ঢুকে পড়ে নিজের মনে খুব হাসতে রাখাকে আর মনে মনে ভাবে, হে ভগবান, আজ আমি কি দেখলাম! এ তো সদ্য ফোটা গোলাপ। আমি তো এরকম একজনকেই চেয়েছিলাম, কিন্তু না, মেয়েটা একদমই ছোট, বড্ড অবুঝ, একটা ছটপটে বাচাল মেয়ে। একে এই চোখে দেখা ঠিক হবে না। আর ও যখন জানতে পারবে আমার সঠিক পরিচয়, তখন ওরা কিভাবে নেবে? না, এখন এসব নিয়ে ভাবার সময় আসেনি। আগে আমি আমার কাজ সম্পূর্ণ করি, তারপর এসব নিয়ে ভাববো। এরপর নিলয় স্নান করে কলেজে চলে যায়। কলেজে ঢোকার মুখে সীমার মুখোমুখি হয়, কিন্তু সীমাকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। নিলয় মুচকি হাসে, ভাবে প্রিন্সিপাল কিছু বলেছে, তাই সে আর কিছু বলে না, ক্লাসে চলে যায়। যথাসময়ে ক্লাস শেষ হলে সে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে পরমা তার মায়ের সাথে ঝগড়া করছে। নিলয় কিছুক্ষণ মা ও মেয়ের ঝগড়া শুনল। পরমা বলছে, মা, তুমি আমায়
এতটুকুও ভালোবাসো না। তোমার সব কিছু ছেলের জন্য। আমি সামান্য তোমার কাছে থেকে টাকা চাইলাম, তাও তুমি দিতে চাইছো না। সব বন্ধুরা যাবে ওই বিয়েতে, শুধু আমি যেতে পারবো না। অথচ ভাইয়ের বন্ধুর জন্মদিনে তুমি ভাইকে একটা ভালো গিফট কিনে দিলে, আমায় কিছু দিতে চাইছো না। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। ওইসব নেমন্তন্ন বাড়ি যাওয়া ছেড়ে দে, পড়াশোনায় মন দে, ভালো করে পড়াশোনা কর, চাকরি করবি, তখন অনেক নেমন্তন্ন বাড়ি খেতে পারবি। এখন আমি তোকে কিছু দিতে পারবো না। স্যারের 2 মাসের মাইনে বাকি আছে, মাইনে না দিলে আমি পড়তে যাব না। সামনের মাসে একবারে 3 মাসের মাইনে দিয়ে দিবি। আমি একটা ভালো অর্ডার পেয়েছি, এবারে মনে হয় ভালো টাকা পাবো, তখন আমি তোকে দিয়ে দেব। যদি স্যার কিছু বলে আমি তার সাথে কথা বলবো। তোমাকে তো সবাই কাজ করায়, কেউ তো সময়ের মধ্যে পেমেন্ট দেয় না। তুমি শুধু বেকার খাটো। আমি বলেছি ওরা আমাকে টাকা দিয়ে দেবে, ওরা কিছু অ্যাডভান্স দিচ্ছিল আমাকে। আমি বলেছি কাজটা আগে করি তবে আমি নেব। ওই সামনের একটা স্কুল আছে না, ওই স্কুলে বাচ্চাদের পোশাক প্রায় 200 পিস অর্ডার দিয়েছে। আমি কালকে কলকাতা যাব একটু, আর তুই আমার সাথে যাবি। ওখান থেকে কাপড়ের ছিট আনতে হবে। আমি একা পারবো না, ভাইকেও সঙ্গে নিয়ে যাব। কালকে স্কুল যেতে হবে না, খুব ভোরে আমরা বেরিয়ে যাব। আমি যাব না, তুমি একা যাও। আর তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, আমি ওকে দেখতে পারবো না। ও আমার একটাও কথা শোনে না, শুধু আমাকে মারে। ঠিক আছে, কোনো দুষ্টুমি করবি না। স্কুল যাবি, সোজা বাড়িতে চলে আসবি। আমি যেন কিছু না শুনি। কালকে আমি রান্না করতে পারবো না, এই অরূপের মায়ের কাছে খেয়ে নিবি। ঠিক আছে, তুমি তাহলে জেঠিমাকে বলে যাবা। নিলয় মা ও মেয়ের ঝগড়া শুনছিল এতক্ষণ। অল্পের মাঝে ওর পাশে এসে দাঁড়ায়, ওকে ডাকছে সেটাও খেয়াল করেনি। ফ্রেশ হয়েছো বাবা? খাবে চলো। আমি কখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতেই পাওনি? ও, তুমি ওদের মা ও মেয়ের ঝগড়া শুনছো? ওরা সারাদিন ঝগড়া করে, ছেলে মেয়ে দুটো দুষ্টু, কিন্তু খুব ভালো। ওরা অরূপকে আর আমাকে পাগলের মতো ভালোবাসে। নিলয় কোনো কথা বলল না। হরপের মায়ের সাথে ভেতরে ঢুকলো, দেখলো তাকে চানাচুর দিয়েছে, সাথে আমতেল মাখিয়ে মুড়ি দিয়েছে। নিলয় খেতে খেতে বলল, আমার তেল দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তাই নাকি? অরূপও খুব পছন্দ করে। বাবা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হরপের মায়ের সাথে গল্প করতে ভর্তি নিলয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দাদুর নামটা ভেসে ওঠে। সে ফোনটা রিসিভ করে বলে, কি খবর দাদু, হঠাৎ ফোন করেছো, কিছু কি হয়েছে? না রে, একটা ভালো খবর আছে। ওই মধ্যগ্রামের জমিটা নিয়ে যে মামলাটা চলছিল না, ওই গায়ত্রী ম্যাডামের সাথে ওর কেসের আজকেই রায় বেরিয়েছে। আমরা জিতে গেছি, জমিটা পুরো আমাদের হয়ে গেছে। প্রায় 5 বিঘা জমিটা তোর দাদু তোর নামেই করে দিয়েছে। কিন্তু এই মহিলা নানা রকম ছলনা করছিল, ওর কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না, তাই রায়টা আমাদের দিকে গেছে। আমি খুব খুশি। কি বলছো দাদু? আমিও খুব খুশি। আমার খুব স্বপ্ন আমি একটা গাড়ি তৈরির কারখানা করব, আর ওখানে যোগাযোগের অবস্থাটা খুব ভালো, তাই খুব সুবিধে হবে। তুই তাদের খবর পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তবে এই মুহূর্তে আমি তাদের সামনাসামনি হব না। আমি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করব। ঠিক আছে, তুই সাবধানে থাকবি। তুমি সাবধানে থেকো দাদু, আর আপাতত ওই অফিসটা তুমি দেখাশোনা করো। ঠিক আছে, রাখছি এখন। নিলয় এতক্ষণ তার দাদুর সাথে ফোনে কথা বলছিল। অরূপের মা শুনতে পেয়েছিল, তাই সে বলল, কি মামলা রায় বেরিয়েছে বাবা? জমি জমি বলছিলে, তোমাদের কি জমি জায়গা আছে? না মাসিমা, আমরা খুব গরিব, আমাদের কিছু নেই। ও আচ্ছা। তার পরের দিন খুব সকালেই দেখলো পরমা কান্নাকাটি করছে হরপের মায়ের সামনে। পাশে ও ছোট ভাই পিন্টু দাঁড়িয়ে আছে, আর একজন ভদ্র মহিলা, সম্ভবত বাড়ির মালিক। পরমা কাঁদছে আর বলছে, জানো দিদা, আমার না মাঝে মাঝে সন্দেহ হয় ওটা আমার নিজের মা তো। আমার সাথে কি নিষ্ঠুর ব্যবহার করে দেখেছো তো তোমরা। আমি দোষ না করলেও আমাকে বকে, আর ভাই দোষ করলে সে আমাকেই বকে। আমার মাঝে মাঝে মনে হয় আমি সবাইকে ছেড়ে কোথাও চলে যাব, আমার বাঁচতে ইচ্ছে করে না। পরমার ছেলে মানুষের কান্না দেখে হরপের মা এবং বাড়ির মালিক খুব হেসে বলল, আর হেসে দিদা বলল, তুই এক কাজ কর পরমা, তুই বিয়ে করে নে, শ্বশুরবাড়ি গেলে আর কেউ তোকে বকবে না। দিদার কথা শেষ হওয়ার আগেই পরমা ছোট ভাই পিন্টুকে বলে উঠল, শ্বশুরবাড়ি যাক না, শাশুড়ির বেটা মেরে তাড়াবে, যদিও দেরি করে ঘুম থেকে উঠে।
তুই এখান থেকে বের হ, তোকে আমার সহ্য হচ্ছে না। তোর জন্যই তো মা আজ আমায় মেরেছে। এই তোরা ঝগড়া করিস না, তোর মা তো রান্না করে যায়নি। ভাই বোনে কার কাছে খাবি? ওরা আমার কাছে খাবে, ওর মা বলে গেছে। ওর মা কোথাও গেলে ওরা আমার কাছেই থাকে। এতক্ষণ ঘরের থেকে নিলয় ওদের সব কথা শুনছিল আর মনে মনে হাসছিল, ভাবছিল আসলে মেয়েটা বড্ড বাচাল। ঠিক তখনই বাড়ির মালিক মনোহর সাহেব আবির্ভাব হয়। অরূপদেব ঘরে ফাঁক থেকে অরূপকে ডাকে। অরূপ তখন ঘুমোচ্ছিল। অরূপ আর নিলয় ঘরের ভেতর শোয় আর ওর মা দালানের ভেতর একটা খাট পাতা আছে, সেখানে একা থাকে। বাড়ির মালিকের কথা শুনে সে ফাঁকে বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদু, এত সকালে ডাকছো কেন? বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি একটা নতুন ছেলে এসেছে বাড়িতে। ও কি তোমাদের পরিচিত কেউ? হ্যাঁ দাদু, ও আমাদের আত্মীয়র সামনে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, বেশ কিছুদিন এখানে থাকবে। তা কতদিন থাকবে? 6 মাস থাকবে। ও তো নতুন ভর্তি হয়েছে, তাই হোস্টেল পায়নি। 6 মাস পর হোস্টেল পেলে চলে যাবে। এর জন্য তোমাকে আলাদা টাকা দিতে হবে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই তার স্ত্রী পাশ থেকে বলল, দিদা বলে যাকে এতক্ষণ ডাকছিল পরমা এবং অরূপ সেই বিদায় মনোহর বাবুর স্ত্রী। তুমি কি ভেবেছো একটা মানুষ 5-6 মাস থাকবে তার জন্য আবার ভাড়া দিতে হবে? তুমি এরকম হাড় কিপটে মানুষ কেন? আমার জীবনটা জ্বালিয়ে দিলে কেন? ছেলেরা তোমায় দেখতে পারে না? একা থাকবো, যদি কেউ আমার সাথে থাকে তাহলে ভালো হয়। কাগজে বিজ্ঞাপন দাও, সামনে কলেজে যে পেইং গেস্ট হিসেবে থাকলে আমার সুবিধা। কিন্তু না, উনি আবার বললেন ছেলেদের লাগবে না। ছেলেরা নাকি সব কম বেশি নেশা করে, কম বয়স, তাদের বিশ্বাস নেই, সেই জন্য মেয়েদের কাছে পড়েছে। কিন্তু ওইখানে এত টাকা চাইছে যে মেয়েরা রাজি হলো না। নীলা এতক্ষণ বুঝতে পারলো যে বিজ্ঞাপন দেখে উনি যাকে ফোন করেছেন সেই ব্যক্তি আর কেউ নয়, এই ভদ্রলোক। তাই সে ঘরের ভেতর থেকে বেরিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অরূপের মা ওকে চোখের ইশারায় নিষেধ করে দেয়। নিলয় আর কিছু বলতে পারে না। মনোহর তার স্ত্রীর দিকে বিরক্তির চোখে তাকায়, আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সবাই মনোহর বাবুর চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখে। তখনই যেটা বলে ওঠে, অরূপ, তোর দাদুকে ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি। নিলয় যতদিন ইচ্ছা এখানেই থাকো, ওর পড়াশোনা কমপ্লিট হলে তবেই যাবে। আর তোর দাদু যদি কিছু বলে তুই আমাকে বলবি। এই মানুষটা একটু খিটখিটে আর বদমেজাজি আছে। আজ নিলয়দের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। প্রত্যেকটা সিনিয়র দাদা দিদি জুনিয়রদের বরণ করে নিচ্ছে। নিলয় তার এক সিনিয়র ভাই বরণ করে নিল। আর ঠিক সেই সময় সীমা সেই সিনিয়র ভাইকে সরিয়ে দিয়ে নিলয়ের কানের কাছে বলল, আমার হাত থেকে কেউ কখনো ছাড় পায়নি, আর তুইও পাবি না। তুই যা করেছিস তার জন্য তোকে ভয়ানক শাস্তি পেতে হবে, যা তুই কল্পনাও করতে পারিস না। তার জন্য তুই তৈরি থাকিস। সীমার হুমকিতে নিলয় সীমাকে কিছু বলল না, শুধু মুচকো হাসলো। মনে মনে বলল, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি বাবা। আমিও চলে এসেছি, তোমাদের পুরো ফ্যামিলি আমি শেষ করে দেব। আমার পরিবারকে যেভাবে শেষ করেছো আমি তা পাই টু পাই হিসেব নেব। তা নাহলে আমার নাম নিলয় পোদ্দার নয়। আসলে নিলয় গোপন সূত্রে জানতে পেরেছে যে এই সীমা এবং তার ভাই মনোজ ওই শয়তানি গায়ত্রী দেবীর সন্তান, যে ছলনার আশ্রয় নিয়ে ওর মাকে ওদের থেকে দূর করে দিয়েছে। বাবার কোনো খবর পাচ্ছে না। না জানি ছোট বোনটাও আজ বেঁচে আছে নাকি সে যে তার দাদুর কাছে ছিল সেটা সকলের কাছে অজানা। তাই সে ছদ্মবেশ ধারণ করে এই কলেজে ভর্তি করেছে, কারণ এই কলেজে অনার হলো ওই গায়ত্রী দেবী, যা নিলয় দেবী সমস্ত প্রপার্টি ওই গায়ত্রী দেবী ভোগ করছেন। মা, তোমার কি হয়েছে? চুপচাপ বসে আছো। আজ না তোমার যাদবদের কোম্পানির সাথে একটা ডিল ফাইনাল হওয়ার কথা ছিল, কি হলো? তুমি সেখানে যাবে না? জানিস ওই জমিটা নিয়ে যে কেস করেছিল উকিলবাবু, তার রায় বেরিয়েছে। আমরা হেরে গেছি, পুরো 5 বিঘা জমি ওদের দখলে চলে গেল। ওই উকিলকে তো আমি ছাড়বো না। ওই নিমাই আর মায়ার ছেলেটা মনে হয় কোথায় আছে তা উকিলবাবু জানেন, কারণ আজকে একটা কথা হলো, উকিলবাবুর সাথে আমাকে থ্রেট করলো, বলল প্রতিশোধ নিতে সে নাকি ফিরে এসেছে। বুঝলি মনোজ, তুই লোক লাগা, ছেলেটা কোথায় আছে। আর মেয়েটা তো আমার কাছেই আছে, ওকে আমি তিলে তিলে মারবো।
ও মম, তুমি চিন্তা করো না, ওরা কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। জানো মা, আমি ভাবছি সামনে পৌরসভা নির্বাচন, আমি যে কোনো একটা ওয়ার্ড থেকে দাঁড়িয়ে যাব। একদম নয়, এই মুহূর্তে তোকে এইসব কাজ করতে হবে না, তুই বিজনেসে মন দে। এদিকে নিলয় বাড়িতে ফিরে অরূপের মাকে বলল, মাসিমা আমি 2 দিন থাকবো না, আমার দাদুর শরীরটা না খুব খারাপ, তাই আমি একটু গ্রামের বাড়ি যাব। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তো আমার ছেলের মতো, তোমার যখন মনে ইচ্ছা হবে তুমি আমার এখানে আসবে। আজকে নিলয় ওর দাদুর সাথে অফিসে গেল আর দাদুকে বলল, জানো দাদু, আমি ভাবছি এবছর আর দিল্লিতে যে বাণিজ্য সম্মেলন হবে আমাদের কোম্পানি থেকে লোক পাঠাবো না। কেন রে নিলয়? আমাদের কোম্পানি এখন কারোর সাথে কোনো নতুন ডিল ফাইনাল করবে না। আমি ওই ফ্যামিলিতে এখন ঢুকতে চাই, ভালো বন্ধু হয়ে ওদের সাথে মিশতে চাই, কারণ আমার বাবা এবং আমার বোন কোথায় আছে এই খবরগুলো এখনও আমরা জানি না, ওগুলো আগে জানতে হবে। তুমি ততক্ষণ আমার এই অফিস সামলাও, আমি মাঝে মাঝে আসবো। আর যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমাকে কন্ট্যাক্ট করে জেনে নেবে। ওই মহিলা আর ওই 2 বেয়াদব ছেলে মেয়ে আগে ওদের দেখে নিই। ঠিক আছে নিলয়, তুই যা ভালো বুঝিস তাই কর। কথা মতো 2 দিন পর নিলয় অরূপদের বাড়িতে এসে পৌঁছালো। অরূপের মাকে দেখে নিলয় বলল, মাসিমা, অরূপ দাদা নেই? না বাবা, সে তো কখন বেরিয়েছে, জানি তো বাবা ও কি কাজ করে, সারাদিন টেনে টেনে ঘুরে বেড়ায়, বাড়ি আসতে তাই রাত 10টা বেজে যায়। কেন বাবা, কিছু কি দরকার আছে? হ্যাঁ মাসিমা, আমি অরূপদাকে বলেছিলাম আমাকে 2টো ছেলে মেয়ে দেখে দিতে, আমি প্রাইভেট পড়াবো, আমার তো হাত খরচের কিছু দরকার আছে। অরূপদা বলেছিল সে দেখে দেবে, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, অরূপ ফিরুক, তুমি ওর সাথে কথা বলবে। ঠিক আছে। আজ 2 দিন পর নিলয় কলেজে এলো। ক্লাসে ওর একটা সহপাঠী রিনা নিলয়কে দেখে এগিয়ে এলো আর বলল, কি ব্যাপার নিলয়, 2 দিন কলেজে আসোনি কেন? আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম, দাদুর শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাদেরকে দেখতে গিয়েছিলাম। চল নিলয়, ক্যাম্পাসের ওই দিকটা যাই, ওখানে একটা গাছ আছে, বড় আম গাছ, চল ওই দিকটায় বসি। না তুমি যাও, আমি এখন ক্লাসে থাকবো। আরে এখন তো ক্লাস নেই। আমি অভিকের সাথে বসে কিছু ডিসকাস করব, তুমি যাও। আসলে রিনা বলে মেয়েটাকে নিলয়ের ভালো লাগে না, যেন মনে হয় মেয়েটি ভীষণ গায়ে পড়া। তাই নিলয় এসব মেয়েদের এড়িয়ে যেতে চায়, কারণ ওর লক্ষ্য ইঞ্জিনিয়ার কমপ্লিট করা। তাই এই মুহূর্তে সে কোনো বিতর্কে জড়াতে চায় না। রাতে অরূপ বাড়িতে এলে নিলয় অরূপকে বলে, অরূপদা, আমি যে তোমাকে কিছু ছেলে মেয়ে দেখে দিতে বলেছিলাম পড়ানোর জন্য, তুমি দেখেছো? হ্যাঁ রে, আমি মনোজদার সাথে কথা বলছি, ও দেখে দিবে বলেছে। এই মনোজকে? আমাদের যে হকার ইউনিয়ন আছে তার সভাপতি, আমার ভাইকে যে মার্ডার করেছিল, ওই সীমা ও তার দলবল। ওই মনোজ হলো সীমার নিজের বর্দা। কি করব বল, পছন্দ করি না, কিন্তু পেশার তাগিদে সাক্ষাৎ বজায় রাখতে হয়। আমাদের ক্ষমতা তো সীমিত, আর বেশি কিছু করতেও পারবো না। জেলে নিলে তো আর কুমিরের সাথে লড়াই করা যায় না, তাই সব কিছু মানিয়ে নিতে হয়েছে। নিলয় ভাবলো এটাই একটা মোক্ষম সুযোগ, যেভাবেই হোক ওই ফ্যামিলির কাছাকাছি ওকে থাকতেই হবে। তাই ও অরূপকে বলল, ঠিক আছে অরূপদা, তুমি কথা বলো। তার পরের দিন কলেজ থেকে নিলয় বাড়িতে এলে মা আর তার মা ওর সাথে দেখা করে আর বলে, নিলয়, আমি একটু দরকারে তোমার কাছে এসেছিলাম। অরূপের মা বলছিল তুমি নাকি প্রাইভেট পড়াবে, তাই তুমি যদি একটু সময় করে আমার এই 2টো ছেলে মেয়েকে একটু পড়াতে খুব ভালো হতো। তুমি তোমার মতো করে সময় দিও, আমার কোনো সমস্যা নেই। এই কদিনে তুমি তো দেখেছো ওরা 2 ভাই বোনে খুব দুষ্টু, কথা শোনে না। তুমি ওদের একটু শাসন করো আর নিজের মতো করে পড়াবে। আমি চেষ্টা করব যতটা পারি তোমাকে মাইনে দেওয়া। তুমি কত করে নেবে নিলয়? পরমার মায়ের কথা হাসি পেল, সে হাসি চেপে বলল, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা কি আমার কাছে পড়বে? তাছাড়া আমি তো মাত্র 6 মাস থাকবো এখানে। হ্যাঁ হ্যাঁ, ওরা পড়বে। আমি বলবো তুমি 6 মাসে ওদেরকে পড়াবে। ঠিক আছে, কাল সন্ধ্যের দিকে 2 ভাই বোনকে পাঠিয়ে দেবেন, আমি 2 ঘন্টা পড়াবো, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওই 2 ভাই বোনের জন্য মাসে 800 টাকা করে দেব। ঠিক আছে, সমস্যা নেই।
নিলয়ের কাছে পড়তে যেতে হবে শুনে বড় মতো চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। বলল, ওই লোকটার কাছে আমি পড়বো না। তুমি মেরে ফেললেও আমি ওর কাছে পড়বো না। কেন, সমস্যা কিসের? যদি বাড়িতে পড়ায় অসুবিধা কোথায়? তুমি বুঝবে না, আমি পড়বো না মানে পড়বো না। তুই পড়বি না মানে তোর ঘাড় পড়বে। আর কাল সন্ধ্যে 7টা থেকে পড়াবে। কোনো কথা না বলে বই নিয়ে পড়তে যাবি, আর ভাইও পড়বে ওখানে। মায়ের করা ধমকে পরমা ফুঁসতে থাকে। মায়ের সামনে কিছু বলার সাহস পায় না, তাই চুপচাপ বসে থাকে। তার পরের দিন কথা মতো সন্ধ্যাবেলা পরমাও তার ভাই নিলয়ের কাছে পড়তে আসে। নিলয় ওদের 2 ভাই বোনকে জিজ্ঞাসা করে, আজ স্কুলে গিয়েছিলে? স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে তা বের করো। নিলয়ের কথা পরমা কোনো কর্ণপাত করলো না, কিন্তু ওর ভাই পিন্টু নিলয়ের কথা মতো বই বের করলো। আর স্কুলে কি কি হোমওয়ার্ক দিয়েছে তা নিলয় কি দেখলো। নিলয় পরমার দিকে তাকিয়ে বলল, কি হলো পরমা, তুমি বই বার করছো না কেন? আমার পড়তে ভালো লাগে না। তা কি করতে ভালো লাগে? আপনার ফোনটা দেবেন, আমি গেম খেলবো। আমার গেম খেলতে খুব ভালো লাগে। আমি স্কুলে টিনার ফোন নিয়ে গেম খেলি। আজ টিনা স্কুলে আসেনি, তাই আমি গেম খেলতে পারিনি। আমার মনটা ভালো নেই। আমি আজকে পড়বো না। আপনার ফোনটা দিয়ে আমি কিছুক্ষণ গেম খেলি, তবে আমার পড়ায় মন আসবে। পরমার কথা শুনে নিলয় হাসবে না কাঁদবে কিছু ভেবে পারল না। সে এক দৃষ্টিতে পরমার মুখের দিকে তাকিয়ে দিল আর বলল, নিলয়ের কাছ থেকে পরমা ফোনটা নেবে কি? তার আগেই তার ভাই বলে উঠল, দাদা, দিদিকে একদম ফোনটা দেবেন না, ও আপনার ফোনে 12টা বাজিয়ে দেব। এই বলে 2 ভাই বোনে ঝগড়া শুরু করে দিল। ওদের 2 ভাই বোনের ঝগড়া দেখে ওর মা পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এলো আর নিলয়ের হাতে দিয়ে বলল, বাবা নিলয়, এভাবে হবে না। এই লাঠিটা রাখো, আর আমি তোমায় অর্ডার দিলাম, তুমি একদম ওদের কথা শুনবে না। যখনই কিছু অন্যায় করবে তখনই তুমি এতে করে মারবে। ওরা খুব দুষ্টু, তা না হলে তুমি সামলাতে পারবে না। আর ফোন তুমি একদম ওদের হাতে দেবে না। নিলয় কী করবে বুঝতে পারো না, তবুও সে পরমার মায়ের হাত থেকে লাঠিটা নিল আর পরমার দিকে দৃষ্টি নিয়ে বলল, অনেক দুষ্টুমি সহ্য করেছি, তোমার মা তো বলে দিয়েছে বেশি কিছু দেখলেই এই বেতের ঘা তোমার পিঠে পড়বে। তাই বলছি কোনো কথা না বলে বই বের করো, আর স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে তা দেখাও আমাকে, তা না হলে এই বেতের ঘা তোমার পিঠে পড়বে। বেচারা পরমা আর কি করবে? একেই মায়ের বকুনি, তার উপর আবার স্যারের শাসানি। সে বাংলা 5-এর মতো মুখটা করে অনেক কষ্টে ব্যাগ থেকে বাংলা বইটা বের করলো। তা দেখে নিলয় বলল, আগে ইংরেজিটা বের করো, পরে বাংলা বের করবে। তা শুনে পরমা বলল, মাস্টার মশাই, আজকে ক্লাসে ইংরেজি ছিল না, শুধু বাংলা পড়িয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস হলো, শুধু বাংলা পড়িয়েছে, আর কোনো ক্লাস হয়নি। হ্যাঁ মাস্টার মশাই, আসলে আজকে স্কুলে একটা ম্যাডামের জন্মদিন ছিল, সেই কারণে বাংলা ক্লাস হয়ে স্কুল ছুটি হয়ে গেছে। ও তাই নাকি? আমি তো জানতাম না স্কুলের ম্যাডামদের জন্মদিন হলে স্কুল ছুটি হয়ে যায়। দাদা, ও মিথ্যা কথা বলছে। আমি মিথ্যে বলছি? তুই সত্যবাদী যুধিষ্ঠির। তোমরা যদি এইভাবে ঝগড়া করো আমি কিন্তু সত্যি এবার তোমাদেরকে মারবো, তাই যা বলছি শোনো। আমি ঠিক আছে পরমা, তুমি বাংলা বই বের করো। এই মেয়েকে তো আমি পরে দেখে নেব কত নাটক করতে পারে ও। তারপর বেশ কিছুক্ষণ নিলয় 2 ভাই বোনকে পড়াতে লাগলো। দেখলো মেয়েটা বড্ড অন্যমনস্ক, কিছুতেই স্বাভাবিকভাবে পড়াশোনা করছে না, কিন্তু সেটা খুব ভালো মন দিয়ে পড়ছিল। তারপরের দিন সকালে নিলয় অরূপের সাথে গেল লোকাল পার্টি অফিসে মনোজের সাথে দেখা করতে। অরূপ নিলয়কে দেখিয়ে মনোজকে বলল, দাদা, ও আমাদের বাড়িতে থাকে আর সামনে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। ও কিছু প্রাইভেট পড়াতে চায়, সেই জন্যই কিছু টিউশন দেখে দিতে বলেছিল। আমি আপনার কথাটা বলেছিলাম, আপনি বলেছিলেন ওকে নিয়ে আমার সাথে দেখা করতে, তাই আজকে আমি এসেছি। বসো তোমরা। তোমার নাম কি? আমার নাম নিলয় পোদ্দার। আর তোমার বাড়ি কোথায়? আর বাড়িতে কে কে আছে? আমার বাড়ি একটু গ্রামের দিকে, আমার দাদু আছে, আর কেউ নেই। তোমাদের পরিবারের সদস্যের কি হয়েছিল? আমি জানি না, আমি তখন ছোট ছিলাম, তাই আমি কিছু বলতে পারবো না। দাদু আমাকে এ ব্যাপারে কিছু বলেনি। ঠিক আছে, আমার একটা 8 বছরের ছেলে আছে যাকে প্রাইভেট পড়াতে হবে। সে এখন কিন্ডার গার্ডেনে পড়ে, এজন্য মাসে তোমাকে 2000 টাকা দেব। সপ্তাহে 4 দিন পড়াতে হবে।
ঠিক আছে স্যার, সমস্যা নেই। স্যার কবে থেকে যাব? কাল থেকে এসো। আর আমাদের বাড়িটা তুমি জানো তো? এই নাও অ্যাড্রেস, তুমি কাল সকালে 7টার মধ্যে চলে যাবে। ধন্যবাদ স্যার, আমি কাল সকালের মধ্যেই চলে যাব। কথা মতো পরের দিন সকাল 7টায় মনে যদি আর ঠিকানায় নিলয় চলে গেল। কলিং বেল টিপতে একজন মহিলা দরজা খুলে দিল। জানতে চাইল নিলয়ের পরিচয়। নিলয় বলল, ম্যানেজার স্যার আমাকে আসতে বলেছিল, ওনার ছেলেকে আজ থেকে আমার পড়ানোর কথা। কথাটা বলতেই ভদ্রমহিলা নিলয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলেন আর একটা রুম দেখিয়ে দিলেন ওখানে বসার জন্য। কিছুক্ষণ বাদে একটা ছেলেকে নিয়ে এলেন ওই মহিলা আর নিলয়কে দেখিয়ে বললেন, তোমার স্যার আজ থেকে তোমাকে পড়াবে, কোনো দুষ্টুমি করবে না। তুমি চুপটি করে বসো আর স্যার যা বলবে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে তোমার বাপই তোমাকে মারবে। কিছুক্ষণ পর নিলয় ছেলেটাকে তার নাম জিজ্ঞাসা করলো। বাবু তোমার নাম কি আর তুমি কিসে পড়ো? আমার নাম শ্রী রাহুল বসু, আমি ক্লাস 3তে পড়ি। কিছুক্ষণ পড়ানোর পর নিলয় খেয়াল করলো পড়াশোনার বিষয়ে সেটি ভীষণ সিরিয়াস আর ভালো ড্রয়িংয়ের হাতের আঁকাগুলো দেখছিল। খুব ভালো লাগছিল। নিলয়ের মনে হচ্ছিল যেন ছবিগুলো জীবন্ত হয়ে উঠেছে। 2 ঘন্টার মতো পড়িয়ে সেদিনকার মতো নিলয়ের বাড়ি থেকে চলে আসে। বাড়ি থেকে তৈরি হয়ে সে কলেজে যায়। ক্লাসে যেতে তার সহপাঠী অভি তাকে বলে যে রিনা তোকে খুঁজছিল, কি যেন বলবে তোকে। কি আবার বলবে? হয়তো কোথাও ঘুরতে নিজের কথা বলবে। আর কি কাজ আছে ওর? ওর তো শুধু মাথায় কুটিলতায় ভরা। নীলের কথা শুনে অভি হু হু করে হেসে বলল, নারী চরিত্র সম্পর্কে ভালোই জ্ঞান আছে। তা তুই এর আগে ছ্যাঁকা খেয়েছিস? কি বলছিস? ছ্যাঁকা? তাও আবার আমি? অসম্ভব, এই রাস্তায় হাঁটি না। সন্ধেবেলা পরমা তার ভাই আবার নিলয়ের কাছে পড়তে আসে। নিলয় পরমার মুখের দিকে তাকিয়ে দেখে কাঁদছে আর ঠোঁটটা ফুলে গেছে, অনেকটা জায়গা কেটে গেছে। নীল ইশারা করে তার ভাইকে। কি হয়েছে? পরমার ভাই বলল তার মা মেরেছে। কি দুষ্টুমি করেছিলে পরমা? কেন মা মারছিল? পরমা কিছু বলল না। সে চুপচাপ হাতের নখ উঠে থাকে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কোনো কথা বলে না। তা দেখে নিলয় পরমার ভাইকে বলে, কেন মেরেছে? বান্ধবী দিদির বিয়ে সব বন্ধুরা মিলে গিফট কিনতে গিয়েছিল, ও কিছু দিতে পারেনি, সেজন্য মনটা খুব খারাপ। সে কথাই সে মাকে বলছিল আর খুব বায়না করছিল। সে কারণেই মারা সহ্য করতে না পেরে ওকে মেরেছে। মা বলেছে পয়সা দিতে পারবে না, মার কাছে নেই। নিলয় এবার সমস্ত ঘটনা বুঝতে পারল। ও কদিন ধরে লক্ষ্য করছিল এ নিয়ে ওদের মা মেয়ের মধ্যে অশান্তি হচ্ছে। তাই নিলয় পরমাকে বলল, কাঁদতে হবে না পরমা, তুমি বিয়ে বাড়ি যাবেই তো, আর বান্ধবী দিদির বিয়েতে গিফট দেবে সেজন্য তোমার মনটা খারাপ। ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব। নিলয়ের কথা পরমা নিলয়ের দিকে তাকিয়ে দেখে আর কাঁদতে কাঁদতে বলে, আপনি কেন দেবেন? মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আরো মারবে। না, মারবে না, তুমি আমার কাজ করে দেবে, সেজন্য আমি তোমাকে টাকা দেব। কি কাজ করে দেব? তুমি তো তোমার মায়ের মতো সেলাইয়ের কাজ জানো, আমার একটা জামা সেলাই করতে পারবে? তুমি যদি করে দাও তাহলে তুমি তার পারিশ্রমিক পাবে। আমি পারি সেলাইয়ের কাজ করতে, মায়ের কাছে শিখেছি, কিন্তু মা আমাকে খুব বেশি করতে দেয় না। আমি পড়াশোনা করি বলে মাঝে মাঝে করি। কিন্তু স্যার, কত টাকা? আমাদের তো সকলের 200 টাকা করে চাঁদা পড়েছে। আমরা 5 জন আছি, মোট 1000 টাকা। কিন্তু আপনার জামা সেলাই করার জন্য অত টাকা লাগবে না। আরে পাগলি, টাকা তুমি রেখে দাও না। শুধু কি আমি একবার জামা সেলাই করাবো? কতবার আমার জামা সেলাই করতে হবে, তাই তোমাকে অ্যাডভান্স দিলাম। তুমি তোমার মায়ের সাথে ঝগড়া করো না। তুমি বিয়ে বাড়ি যাবে কেমন, আর মাকে বলবে যে আমার জামা সেলাই করার জন্য আমি তোমাকে টাকাটা দিয়েছি, কেমন? তাহলে মা তোমাকে আর বকবে না। নীলের কথায় পরমা এদিক ওদিক মাথা নেড়ে না বলল। আসলে পরমার মায়াবী মুখটা দেখে নীলের খুব কষ্ট হচ্ছিল। সে সহ্য করতে পারছে না। এই সামান্য কারণে পরমার চোখের জল, তার বুকের ভেতরটা কেমন জানি কষ্ট অনুভব করছিল। কেন বুঝতে পারল না। তাহলে কি সে পরমার প্রতি দুর্বল? তাহলে কি সে পরমার প্রতি দুর্বল হয়ে পড়েছে? না, এখন বুঝতে দিলে হবে না। মেয়েটা এখন ছোট, এখনও ম্যাচিওর হয়নি। তাছাড়া পড়াশোনা করতে চায় না, বড্ড অন্যমনস্ক। তাই এখন ওকে গাইড করতে হবে, ভালো করে বোঝাতে হবে, যাতে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে মেয়েটা। বাবা নেই, আমার মতোই অভাগা,
তবুও তো আমি কোটিপতির ঘরে জন্মেছি, কিন্তু আমার পরিবার আমার সাথে থাকে না। শুধু দাদুর ছায়া আছে বলে কষ্ট একটু কম। অর্থনৈতিক দিক থেকে হয়তো আমি সচ্ছল, কিন্তু মানসিক দিক থেকে আমি তো অনেক দুঃখী। ঠিক আছে মাস্টার মশাই, আপনি দেবেন টাকা, কিন্তু আপনি মায়ের সাথে একটু কথা বলবেন এ ব্যাপারে। তোমাকে চিন্তা করতে হবে না বড় মা, আমি তোমার মাকে সবটা বুঝিয়ে বলবো। কেমন? এই নাও 200 টাকা, তুমি তোমার কাছে রেখে দাও, আর খুশি মনে বন্ধুদের সাথে বিয়ে বাড়ি যাও। পরমার বাবা মারা যাওয়ার পরই পরমার মা ছোট ছোট বাচ্চাদের পোশাক তৈরি করে। ছেলের হাত খুব পরিষ্কার, তাই খুব ভালো অর্ডারও পায়। সেই সঙ্গে পরমা মাকে টুকটাক সাহায্য করে, আর সেই কথাটা নিলয় জানতো, তাই এই সুযোগটা সে কাজে লাগালো। কারণ নিলয় জানে পরমার মা কিছুতেই পরমাকে এই টাকা নিতে দেবে না। সেজন্য নিলয় এই সিদ্ধান্ত নিল। টাকা পেয়ে পরমার খুশিতে আর ধরে না। সে এখনই নিলয়ের সামনে নাস্তা শুরু করে দেবে। নিলয় পরমার হাসি মুখ দেখে বলল, বিয়ে বাড়ি গিয়ে কোনো দুষ্টুমি করবে না। আমি যদি জানতে পারি আমি কিন্তু মাকে বলে দেব, তাহলে মা তোমায় আবার মারবে। আরে আমি তো লক্ষ্মী মেয়ে, আমি কেন দুষ্টুমি করব? জানেন তো মাস্টার মশাই, যে তপা আছে না আমাদের ক্লাসে, আমরা গরিব বলেও আমাদের সবসময় অপমান করে। আমার খুব কষ্ট হয়, আমরা কেন বড়লোক হতে পারিনি। ওর কত দামি দামি জামা আছে জানেন, ওরা কত জায়গায় ঘুরতে যায়। ওর বাবা তো চাকরি করে, ওদের গাড়ি আছে জানেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই সরকারি স্কুলে পড়িস কেন? তোরা যখন অত বড় লোক, তপা বলেছিল ওর বাবা সরকারি স্কুলের মাস্টার, সেই জন্য সরকারি স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু মেয়েটা খুব অহংকারী জানেন তো, আমার ওকে একদম ভালো লাগে না। আমি বড় লোকদের সহ্য করতে পারি না। আর আমি যদি বড় লোক হই তাহলে তুমি তো আমাকে সাহায্য করতে পারবে না। আমি অরূপদার মুখে গল্প শুনেছি, আপনি খুব গরিব ছেলে, গ্রামে থাকেন, আপনার কেউ নেই, শুধু একজন দাদু আছে। সেই জন্য তো আমি আপনাকে এত পছন্দ করি। তাই তুমি আমাকে পছন্দ করো? কথাটা বলেই পরমা জিভ কাটলো আর আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ, আগে করতাম না, এখন করি। এই টাকাটা দিয়েছেন তো সেই জন্য। ও তাই নাকি? ঠিক আছে, আমার যত জামা ছিঁড়বে তুমি সেলাই করে দেবে, আমি তোমাকে আরও টাকা দেব। ঠিক আছে মাস্টার মশাই। তারপরের দিন নিলয় মনোজদের বাড়িতে পড়াতে গেল। রাহুলকে পড়ানোর কিছুক্ষণ পরেই দেখলো একটা মেয়ে নিলয়কে চা দিতে এলো। মেয়েটাকে দেখে নিলয়ের বুকের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠল। সে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মেয়েটা চলে গেলে নিলয় রাহুলকে বলে, এই মেয়েটা কে? রাহুল? ওর নাম বুলটি, ও আমাদের বাড়িতে কাজ করে, ও কথা বলতে পারে না। রাহুলের কথা শুনে নিলয়ের বুকের ভেতরটা চলে গেল। সে কিছু বুঝতে পারল না। তা ছোট বোন কথা বলতে পারত, সে কি করে বোবা হলো সেদিন। আর নিলয় রাহুলকে কোনোভাবে পড়িয়ে সেদিনকার মতো চলে গেল। বাড়িতে গিয়ে দাদুকে ফোন করলো আর কাঁদতে কাঁদতে দাদুকে বলল, দাদু দাদু, আমি আমার বোনকে খুঁজে পেয়েছি। তাই নাকি? হ্যাঁ দাদু, তুমি ছোটবেলায় যে আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখিয়েছিল, সেই ছোট মেয়েটা বুলটি আমার ছোট বোন, এখন ওদের বাড়িতে কাজের লোক। আর জানো দাদু, ও নাকি বোবা, কথা বলতে পারে না। কিন্তু দাদু, আমার বোন তো কথা বলতে পারতো। তুই শান্ত হ নিলয়, এত ইমোশনাল হলে চলে? সামনে এখন বড় কাজ, তুই বুঝতে পারছিস না? যদি সব কিছু প্রকাশ হয়ে যায় তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোকে এখন অনেক বেশি সংযত থাকতে হবে। কান্না করিস না লক্ষ্মী ভাই আমার। ঠিক আছে দাদু, আমি এখন অনেক শক্ত হব। সামনে যে আমার বড় পরীক্ষা, ওই কোম্পানিকে আর ওই ফ্যামিলিকে বরবাদ করাই এখন আমার একমাত্র লক্ষ্য। ঠিক আছে, এখন তুমি আমাকে গুরুদায়িত্ব দিয়ে গেছো, এখন তোমার জায়গায় আমাকে বস হতে হয়েছে। দাদু, আমি একজন আমার বিশ্বস্ত মহিলাকে ওই বাড়িতে কাজের জন্য পাঠাবো, যাতে আমার বোনের খবর আমাকে দিতে পারে। যা করবি খুব ভেবেচিন্তে করবি, কোনোভাবে দুর্বল হলে চলবে না তোর। তারপরের দিন নিলয় পড়াতে গিয়ে কাজের লোক মারফত খবর পাঠায় যে উনি ম্যাডামের সাথে দেখা করতে চান। ম্যাডামের অনুমতি পেয়ে কাজের লোক নিলয়কে ম্যাডাম গায়ত্রী দেবীর রুমে নিয়ে যায়। ম্যাডামকে দেখে নিলয় বলে ওঠে, ম্যাডাম, আপনার সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ বলো।
কি দরকার? তুমি তো রাহুলকে পড়াতে আসো, তাই না? তা তোমার নাম কি? আমার নাম নিলয় পোদ্দার। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। আমার বাড়ি গ্রামে। আমার পরিবারে আমার দাদু ছাড়া আর আমার কেউই নেই। ম্যাডাম, আপনার কাছে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ বলো, কি দরকার? আমার একটা পরিচিত আত্মীয় আছে। সে অসহায় একজন বিধবা নারী। পরিবারে আর কেউ নেই। তার কাজের খুব একটা প্রয়োজন। যদি দয়া করে আপনি একটু কাজের ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। আমি বলছিলাম, আপনাদের বাড়িতেই তো কাজের অনেক লোক, দরকার পড়ে যদি দয়া করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটা কাজের লোক খুব দরকার। কদিন ধরে আমাদের একটি কাজের লোক আসতে পারছে না। তার মেয়ের শরীর খারাপ, সে মেয়ের বাড়িতে আছে। ঠিক আছে, তুমি ওনাকে আসতে বলো। আমার বাড়িতেই থাকবে, খাবে, অসুবিধা হবে না। আর আমার বাড়িঘর পরিষ্কার রাখবে। ঠিক আছে ম্যাডাম, কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। নিলয় আর গায়ত্রী ম্যাডাম যখন কথা বলছিল ঠিক সেই সময় তার মেয়ে সীমা রুমে প্রবেশ করে। নিলয়কে দেখে সে এক এক ঝটকা খায়। নিলয়কে দেখে বলে, তুই এখানে আমাদের বাড়িতে কি করছিস? তুই ওকে চিনিস? খুব ভালো করে চিনি। ও খুব ভালো ছেলে, রাহুল কে প্রাইভেট পড়ায়। ও, তোমরা আর মাস্টার খুঁজে পেলে না, শেষ পর্যন্ত এই ছেলেটাকে বাড়িতে ঠাঁই দিলে। তুই এভাবে কথা বলছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? সীমা কিছু বলার আগে নিলয় পাশ থেকে বলল, ম্যাডাম, এতে আমার কোনো দোষ নেই। আমি জানি না ভিডিওটা কে করেছে আর কেই বা প্রিন্সিপালকে দেখিয়েছে। দেখুন না, শুধু শুধু উনি রাগ করেছেন আমার উপরে। আমি ঠিক বুঝলাম না, কি ভিডিওর কথা বলছো? আর কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তারপর নিলয় সেদিন এই ঘটনা এক এক করে সব খুলে বলল ম্যাডামকে। কিন্তু অরূপ যে ভিডিও করেছে সেটা সে বলল না। বলল, আমি চিনি না, আমি জানি না কে এই কাজ করেছে। দেখুন না, শুধু শুধু উনি রাগ করছেন আমার উপর, এতে আমার কোনো দোষ নেই। তখন পাশ থেকে সীমা বলে উঠল, তাহলে সেদিন 10,000 টাকা আমাদের দিয়ে দেবে। কি বলছেন সীমা দেবী? আমাদের আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন। আমার ভাইয়া ছেলেদের টিউশনি পড়ায়। আমি এরকম টিউশনি করেই আমাকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। আমি কি করে দেব আপনাকে 10,000 টাকা? আমি আগে চাকরি করি, আমার বকেয়াটা বাকি থাকুক, তখন আমি সব মিটিয়ে দেব, কথা দিচ্ছি। নিলয়ের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম গায়ত্রী দেবী হু হু করে হাসতে থাকে আর বলে, ঠিক আছে, আমি সাক্ষী রইলাম সীমা। নিলয়ের কাছে যে বকে এটা তো পরে আছে, আমি পরের সঙ্গে তাগাদা করে নিয়ে নেব। তুই আয়, নিলয়কে কিছু বলিস না। সীমা মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। সে মনে মনে ভাবে, যাকে তার প্ল্যান অবশ্যই সফল হচ্ছে। খুব ধীর গতিতে তাকে এগোতে হবে, না হলে বিপদ। এরপর 6 মাস কেটে যায়। নিলয় অরূপদের বাড়ি থেকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে নেয়। ওর রুমমেট অভি ওর সাথে থাকে। একদিন কলেজে এসে ক্লাস করছিল, ঠিক সেই সময় পিয়ন তাকে খবর দেয় যে প্রিন্সিপাল স্যার নিলয়কে তার রুমে ডাকছে। নিলয় কিছু বুঝে উঠতে পারছে না যে প্রিন্সিপাল স্যার হঠাৎ তাকে কেন ডাকলে। তারপর নিলয় প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বাড়ি থেকে নক দিলেন আর বললেন, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ স্যার, আপনি বলুন। আমি শুনলাম তুমি নাকি মনোজের ছেলেকে পড়াতে যাও ওদের বাড়িতে। হ্যাঁ স্যার। পড়াতে যাও, তাতে কোনো সমস্যা নেই। আমি তোমার গুরু হিসেবে তোমাকে কতগুলো নির্দেশ দিচ্ছি, তুমি আমার কথা মন দিয়ে শুনবে। আর যদি তুমি সেগুলো মানো তবে তোমার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর যাই করো, নিজের সম্মান কখনো বিসর্জন দিবে না, কখনো কোনো অসৎ লোকের দ্বারা অনুপ্রাণিত হবে না। তোমার যদি মনে হয় এটা খারাপ, তাহলে তুমি সেই কাজটা করবে না। ওই মনোজ এবং ওর ফ্যামিলি, ওরা মোটেই ভালো নয়। আমি তোমাকে রাহুলকে পড়াতে বারণ করব না। শিক্ষা দান করা তোমার নৈতিক অধিকার আছে, আর এটা অবশ্যই তোমার দরকার, যেহেতু তোমার খরচের একটা ব্যাপার আছে। জানো, ওই মনোজ আমার নিজের ভাইজিকে বিয়ে করেছিল। বিয়ের আগে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমার ভাইজি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রথমে মনোজ তার ফ্যামিলিও অস্বীকার করে, পরবর্তীকালে ডিএনএ টেস্ট করার হুমকি দিলে বিয়ে করতে বাধ্য হয়।
বিয়ের পর থেকে আমার ভাইজির উপর নানান রকম শারীরিক ও মানসিক অত্যাচার চালায় এবং জোর করে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। প্রথম আমার ভাই ওদের চাহিদা মিটিয়ে দিচ্ছিল, কিন্তু দিনের পর দিন ওদের চাহিদা বাড়তে থাকে। আজ গাড়ি, কাল টাকা এসব চাইতে থাকে। আমার ভাইজি মীরা ভীষণ কষ্ট পায়। সে তো বাবা মার অমতেই মনোজের সাথে সম্পর্ক তৈরি করে। সেও বিরক্ত হয় মনোজ এবং তার পরিবারের উপর। অবশেষে নিজের উপর ঘৃণা করে সে আত্মহত্যা করে। রাহুলের তখন 2-3 বছর বয়স। আমরা চেষ্টা করেছিলাম রাহুলকে আমাদের কাছে রাখার জন্য, কিন্তু ওরা দেয়নি। তারপর তুমি যেদিন প্রথম কলেজে এসেছিলে তোমাকে র্যাগিং করেছিল। আজ যে ভিডিওটা করা হয়েছিল সেটা আমি সীমাকে দেখিয়েছিলাম। সীমা গায়ত্রী ম্যাডামকে বলেছে। গায়ত্রী ম্যাডাম আমাকে ফোন করে হুমকি দিয়েছে ও আমাকে দেখে নেবে। আমি আমার কথা ভাবি না। আমি শুধু এই পদে আছি বলে কিছু করতে পারি না। তা না হলে ওই মহিলাকে আমিও দেখে নিতাম। ওই মহিলা এই কলেজে অনেক টাকা দেয়। ওনার স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। ছেলে একটা গরু তৈরি হয়েছে, আর মেয়েটাও কিছু জানে না, তবুও শখ করে মেয়েকে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করেছে। এই মেয়েও অহংকারী, স্যারকে রেসপেক্ট করে কথা বলে না। ওর কাজের সাথে সহমত না হলে তাদেরকে হুমকি দেয়। প্রিন্সিপাল স্যারের কথাটা মন দিয়ে শুনল নিলয়। তারপর বলল, স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কখনো কোনো অনৈতিক কাজ করব না। আমি তোমার রেজাল্ট দেখেছি নিলয়, তুমি যথেষ্ট মেধাবী একটা ছেলে। আমার বিশ্বাস আছে তুমি যে স্বপ্ন পূরণ করতে এখানে ভর্তি হয়েছ অবশ্যই তার সফল হবে। আমরা ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার পাবো। তুমি প্রতিষ্ঠিত হবে নিলয়। ধন্যবাদ স্যার, আপনার আশীর্বাদ আমি সবসময় কামনা করি। আজকে ক্লাসে রিনা ঠিক নিলয়ের গা ঘেঁষে বসেছে। একদম পছন্দ নয়। অভি বলে উঠল, নিলয় খুব সাবধান, ফাঁদে পড়িস না বাবা। অভি আস্তে করে নিলয়ের কানের কাছে ফিসফিস করে বলছিল। পাশ থেকে রিনা বলে উঠল, এই নিলয়, অভি তোকে কি বলেছে রে? কিছু বলেনি, তুই আমার কাছ থেকে সরে বস। নিলয়, তোর সাথে আমার একটা কথা আছে। সমস্যা নেই, বলে ফেলো। এখানে নয়, আমার সাথে ক্যাম্পাসে চল, ওখানে চা খেতে খেতে বলবো। ঠিক আছে, ক্লাস শেষে যাব। ক্লাস শেষে নিলয় রিনার সাথে কলেজের ক্যাম্পাসে। তারপর রিনা নিলয়কে চা খাবার প্রস্তাব দেয়। নিলয় না করে দেয়, বলে, এখন আমি কিছু খাবো না, তোর কি দরকার আছে? তাড়াতাড়ি বলে ফেল, আমাকে আবার পড়াতে যেতে হবে। জানিস তো গরিবের ছেলের স্বপ্ন একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার, তো সেই কারণে অর্থের প্রয়োজন। আর আমরা তো গরিব, কোথায় পাবো বল? সেজন্য কিছু টিউশনি পড়াই। দেখ, তুই গরিব কি বড় লোক আমার জেনে লাভ নেই। আমি ভনিতা পছন্দ করি না। পরিষ্কার ভাষায় বলছি, আমি ভালোবাসি তোকে। এ ব্যাপারে তোর কি মত? তুই কি আমার সাথে রিলেশনে যেতে চাস? না, আমি এখন পুরোপুরি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চাই। কোনো রকম রিলেশনে আমি থাকতে চাই না, আমাকে ক্ষমা করে দিস। কেন? অনেকে তো রিলেশনের মধ্যে আছে, এতে ক্যারিয়ারের কি ক্ষতি হবে? আমরা তো সবাই ম্যাচিওর, তাই না? এতে সমস্যা কোথায়? তুই বুঝবি না, তোর মতো বড় লোক মেয়েদের সমস্যা নেই, আমার মতো গরিব ছেলেদের আছে। এই কথা বলে নিলয় সেখান থেকে উঠে চলে যায়। আর রিনা ওর চলে যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। নিলয় পেছন ফিরে তাকিয়ে দেখে না, পাশ থেকে অভি সবটা খেয়াল করে। সে মুচকি হেসে নিলয়ের পিছু নেয়। হোস্টেলের রুমে এসে অভি নিলয়কে জড়িয়ে ধরে আর বলে, আমি বুঝতে পারছি না নিলয়, তুই রিনার মতো মেয়েকে কিভাবে রিজেক্ট করছিস? তোর লাইফে অন্য কেউ আছে নাকি রে? আমি তোর জন্য রিনাকে রিজেক্ট করেছি। মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুই রিনাকে ভালোবাসিস না রে, তুই বিশ্বাস কর। আবার নাকি ভালো লাগে না। আমি জানি তুই ওকেই পছন্দ করিস, আমি তোর মনে কোনো কষ্ট দেব না। রিনা নিঃসন্দেহে ভালো মেয়ে, কিন্তু আমার কেন জানি ওকে ভালো লাগে না। ও তোর জন্যই পারফেক্ট। আর যেটা বললি অন্য কোনো জায়গায় আছে নাকি, বুঝতেই পারছি না রে। ভালো লাগা তৈরি হয়েছে, হয়তো ভালোবাসি, কিন্তু অপর পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাইনি। সে কি রাজি নয়? সে বড় ছেলে মানুষ, সেজন্য হয়তো বুঝতে পারছে না। আমি অপেক্ষা করছি তার বড় হওয়ার, তবেই আমি তাকে বলবো, এখন নয়। কে সেই মেয়ে যে আমার বন্ধুর মন জয় করেছে? কোথায় বাড়ি? তার কি নাম? এখন কিচ্ছু বলা যাবে না, সম্পূর্ণ সিক্রেট। ওকে দোস্ত। দেখতে দেখতে নিলয়ের ইঞ্জিনিয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষে সে হোস্টেল থেকে নিজের বাড়ি চলে আসে। আসার আগে রিনাকে বলে, তুমি ভালো একটা মেয়ে, আমি তোমার যোগ্য নই। অভি তোমার জন্য পারফেক্ট। মানে?
হ্যাঁ, যা শুনেছ সবটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকেই। তুমি ভুল জায়গাতে হাত দিয়েছিলে। আমি তোমায় পছন্দ করি না, তাই বলছি অভিকের সাথে কথা বলো, ওকে ফিরিয়ে দিও না। আজকে নিলয়ের গাড়ির কারখানা উদ্বোধন ছিল। সে ইঞ্জিনিয়ার হয়ে মোটর গাড়ি কারখানা তৈরি করবে। দেশের অনেক নামি দামি বিজনেসম্যানদের আমন্ত্রণ করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। সকলেরই খুব ভালো লাগছে। নিলয় দাদু একজন সফল বিজনেসম্যান। তার নাতি আবার শেষ হয়ে যাওয়া বিজনেসটাকে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করতে চাইছে। সবাই খুব খুশি হয়। নিলয়ের কাজে প্রত্যেকে প্রশংসা করে। নিলয়ের যে উপযুক্ত বংশধর, নিলয় পোদ্দার রজত পোদ্দারের যোগ্য উত্তরসূরি। মা, ওই বুলটি নামে বোবা মেয়েটাকে আজ 2 দিন হলো দেখতে পাচ্ছি না। আর কাজের ওই মহিলা যাকে নিলয় নিয়ে এসেছিল, সেই মহিলাটাই কোথায় গেল? আমি কিছু জানি না। আমার কিছু ভালো লাগছে না। কে কোথায় যাচ্ছে তার খোঁজ রাখার কি আমার কাজ? আমাদের পরপর 2টো প্রজেক্ট হাতছাড়া হয়েছে। কে পেছন থেকে ছুরি মারছে আমি বুঝতে পারছি না। কোনো কোম্পানি আমাদের সাথে ডিল করতে চাইছে না। এসব চিন্তা করে আমার মাথা ঠিক নেই। ঠিক থাকবে কি করে? মানুষের কখনো ভালো করেছো? কী সব আজে বাজে কথা বলছো সীমা? এসব লাগামহীন কথাবার্তা বন্ধ করো। তোমাদের 2 ভাই বোনকে মানুষ করার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে জানো? কত ইচ্ছা ছিল আমার ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু কি হলো? ছেলেদের কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো না, আর ইচ্ছা ছিল মেয়ে অন্তত ইঞ্জিনিয়ার হয়, কিন্তু মেয়ে কি হলো? ইঞ্জিনিয়ার কমপ্লিটই করতে পারলো না। আরে টাকা দিয়ে কি আর সব কিছু হয়? টাকা দিয়ে মেধা কেনা যায় না। আমি তো টাকা দিয়ে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করলাম, কি হলো? শুধু শুধু ভাষ্যটি ঘোলা হলো। আমি কি বলেছিলাম আমি ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হব, ইঞ্জিনিয়ারিং পড়ব? তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই কাজ করেছো, এতে আমাকে দোষ দিও না। তোমার কি ইচ্ছা ছিল? একজন বার ডান্সার হওয়া? দুজনের কথাবার্তার মাঝে মনোজ সেখানে প্রবেশ করে। মা ও বোনকে ঝগড়া করতে দেখে সে বিষয়ে রেগে যায় আর বলে, কি হচ্ছে কি তোমাদের? আর কি নিয়ে তোমরা ঝগড়া করছো? কোম্পানির লাঠে উঠে গেছে, এখন আর ভেবে কি হবে? কিছু গল্প কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? শুধু পার্টি ইউনিয়ন নিয়ে পড়ে থাকো। কোম্পানির কি হয়েছে তার চোখে দেখা না, আর কখনো কোম্পানির ব্যাপারে মাথাও ঘামাবে না। মা, তুমি কেন এই কথা বলছো? তুমি যখন যা বলো তাকে আমি শুনি না। যদি বাঁচতে চাও, যদি কোম্পানিকে বাঁচাতে চাও, তাহলে লোক লাগাও আমাদের পেছনে কে ছুরি মারছে। ঠিক আছে তো, আমি দেখছি। আর তুই কি বলছিস সীমা? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ওই বোবা মেয়ে বুলটি আর কাজের যে মহিলা নিলয় যাকে আমাদের বাড়িতে এনেছিল, যাকে তুমি কাজে নিয়োগ করেছিলে, সে মহিলাকে আজ 2 দিন যাবৎ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি। আর এই বিষয়ে যেন কোনো ঝগড়া করা না হয়। তোমরা কিছু ভালো কাজ করেছো। তোমরা তো বৌদিকে চোখের সামনে মেরে ফেললে। কি বলছিস সব উল্টাপাল্টা? তোর কি বৌদি আত্মহত্যা করেছে? ওটা লোক দেখানো, আসল ঘটনা তো আমি জানি। চুপ কর, আর এই বিষয়ে একটা কথাও যেন না শুনি। আজ বুলটি নীলদের বাড়িতে এসেছে। সেই কাজের মহিলা বুলটিকে দাদুর কাছে পৌঁছে দিয়ে চলে যায়। খবর পেয়ে নিলয় বাড়িতে পৌঁছালো। বুলটিকে দেখি সে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, বোন আমার, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো দাদা রে। বুলটি প্রথমে নিলয়ের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল যে রাহুলকে পড়ায় সেই মাস্টার মশাই এখানে। যখন বুলটিকে বোন বলে ডাকলো আর বুলটি সামনে তার ফ্যামিলি অ্যালবাম দেখালো, তখন বুলটি সব বুঝতে পারলো। কিন্তু সে তো বোবা, কথা বলতে পারে না, তাই সেও নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কিছু বলতে লাগলো, যার কথার মাথামুণ্ড নিলয় বা তার দাদু কিছুই বুঝতে পারলো না। নিলয় তখন তার দাদুকে বলল, দাদু, একজন ভালো ডাক্তার আছে যার আন্ডারে আমি বোনটাকে ভর্তি করে দেব। কিছু তো একটা ব্যাপার আছে। ও তো কথা বলতে পারতো ছোটবেলা থেকেই, আমাকে কতবার দাদা বলে ডেকেছে। এখন বোবা কি করে হয়ে গেল বলো? আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট করব ওই ডাক্তারের সাথে। ঠিক আছে নিলয়, তুই তাই কর। আমি আর আমার বোনকে হারিয়ে যেতে দিতে পারি না। তার পরের দিন কথা মতো নিলয় তার দাদু বুলটিকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলল, আপনার বোন কথা বলতে পারবে না,
ওর একটা দীর্ঘ চিকিৎসা দরকার। ওর সামনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা ও সামনে থেকে দেখেছিল, সেই কারণে ওর বাকশক্তি হারিয়ে গেছে। দীর্ঘদিন চিকিৎসা না হওয়ার পর ওটা আরও বেশি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনার বোন খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। আপনি আমার আন্ডারে ওকে রাখুন, কোনো সমস্যা হবে না, তবে সময় লাগবে। আর বিশ্বাস রাখবে না আমার উপর? বিশ্বাস আছে বলেই তো আপনার কাছে এসেছি ডাক্তারবাবু। এতদিন যখন ধৈর্য রেখেছি, আর কিছুদিন না হয় রাখলাম, সমস্যা নেই। আপনি ট্রিটমেন্ট শুরু করুন, খরচের কোনো চিন্তা করবেন না আপনি। না না, সব সময় টাকাটা গুরুত্বপূর্ণ নয়, রোগীকে ভালো করাটাই ডাক্তারের কর্তব্য। আজকে নিলয় তার দাদুর সাথে অফিসে এসেছে। অফিসে এসে তার ম্যানেজারের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করলো। মিটিংয়ের বিষয়বস্তু ছিল এবছরে হায়দ্রাবাদে শিল্পপতিদের যে সম্মেলন হচ্ছে, সেখানে ইন্ডিয়ার প্রথম সারির সমস্ত শিল্পপতিকে আমন্ত্রণ করা হয়েছে। আর নিলয় সে আমন্ত্রিত তালিকাদের মধ্যে রয়েছে। তার ইচ্ছে এবছর ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যানদের অ্যাওয়ার্ড শিরোপা ছিনিয়ে নেওয়া। তার দাদু একজন নাম করে বসা যাচ্ছিল, কিন্তু কখনো এই সম্মেলনে যায়নি। পছন্দ করতেন না এরকম প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে, যা কিছুটা নীরবে থেকে গেছেন তিনি। দাদু, আজকে আমি তোমার সাথে আমাদের ওই যে হাই রোডের গায়ে কারখানাটা আছে না, সেখানে আজ আমি তোমার সাথে যাব, ভিজিট করব। ওখানে কাজকর্ম কেমন হচ্ছে অনেকদিন দেখা হয়নি। তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ করছো? আসলে ওখানে মহিলা শ্রমিকদের কিছু সমস্যা হচ্ছিল। তারা বাচ্চাদের নিয়ে কাজে আসছিল, বাচ্চারা খুব বিরক্ত করছিল। সেই কারণে দুটো মেয়েকে নিয়োগ করেছি ওই বাচ্চাদের দেখাশোনা করার জন্য। মহিলারা যতক্ষণ কাজ করবে, ওই বাচ্চাগুলোকে ওই মেয়েগুলোর হেফাজতেই থাকবে। 8 ঘন্টা ডিউটি দিতে হবে। মেয়েগুলোকে এই মাসেই নিয়োগ করা হয়েছে। তুমি ব্যস্ত ছিলে, তাই তোমাকে জানানো হয়নি। ঠিক আছে দাদু, সমস্যা নেই। তুমি আমার দাদুর বিশ্বস্ত লোক, পেশায় উকিল। আর যদি তুমি না থাকতে আমার এই হারিয়ে যাওয়া দাদুর সম্পত্তি আমি পুনরুদ্ধার করতে পারতাম না। সবটাই সফল হয়েছে তোমার জন্য। তোমাকে অবিশ্বাস করি কি করে দাদু? আজকে নিলয় ও দাদুর সাথে ফ্যাক্টরিতে এসেছে। আজকে এখানে মহিলা শ্রমিক বেশি কাজ করে। শাড়ির উপর নকশা করা হয়। মহিলা কাজ করার সময় তার বাচ্চাদেরও আনতো, তাই সমস্যা হতো। আর প্রত্যেকটা মহিলাই লোকাল, সেজন্য তাদের বাচ্চাদের সুরক্ষার জন্য কোম্পানি থেকেই এই কথাটা ভেবেছে, যাতে মায়েরা যতক্ষণ কাজ করবে বাচ্চারা সুরক্ষিত থাকতে পারে। নিলয় অফিসে পৌঁছে ওই ফ্যাক্টরির ম্যানেজারের সাথে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখলো। তারপর হঠাৎ তার চোখ গেল গেটের সামনে পরমা একটা বাচ্চাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করছে। তুই? চমকে গেল, অবাক হয়ে ভাবতে লাগলো এখানে কেন? মেয়েটা অনেক বড় হয়ে গেছে, কি করতে এখানে এসেছে কে জানে। নিলয় দৃষ্টি অনুসরণ করে ম্যানেজারের সেই দিকে তাকালো আর বলল, ওই মেয়েটা এখানে নতুন কাজ করছে। আপনার দাদু ওনাদের নিয়োগ করেছে। এখানে মহিলা শ্রমিকদের কাজ করতে অসুবিধা হচ্ছিল। তারা বাস্তের সাথে আনছিল বাচ্চাটা, খুব বিরক্ত করছিল। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, বাচ্চা পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। মহিলারা খুব কান্নাকাটি করছিল। আমাদের বাড়িতে কোনো লোক নেই, স্বামীরা সব কাজ করে, বাচ্চাদের কার কাছে রেখে আসবো। সে কারণে আমার দাদু দুটো মেয়েকে নিয়োগ করেছে। মায়েরা যতক্ষণ ডিউটি দেবে, বাচ্চাগুলো ওই দুটো দিদিমণির কাছে থাকবে। তার জন্য দিদিমণিগুলো মায়না পাবে এবং বাচ্চাগুলোকে খেতে দেওয়া হবে। সমস্ত দায়িত্ব এই 8 ঘন্টার ওই দিদিমণিগুলো নেবে। আজ 1 মাস হলো এরা নিয়োগ হয়েছে। এখন আর কাজের কোনো সমস্যা হচ্ছে না, মায়েরা মন দিয়ে কাজ করছে। ম্যানেজারের কথা শুনে নিলয় মনে মনে হাসলো আর বলল, ম্যানেজার বাবু, দাদু আমার অফিসের রুমে আছে, আমি এখন ওখানেই থাকবো। ওদের ডিউটি কখন শেষ হবে? বিকেল 5টায়। বিকেল 5টা পর্যন্ত নিলয় অফিস রুমে অপেক্ষা করলো। তার একটাই উদ্দেশ্য পরমার সাথে দেখা করা। অনেকদিন পর সে পরমাকে দেখছে। কেন জানি মেয়েটাকে অত ভালো লাগে, কিছু বুঝতে পারছি না। মেয়েটা খুবই সুন্দর, খুব মিষ্টি একটা মেয়ে। কি জানি এখন চঞ্চল ভাবটা কমেছে নাকি কী রকম আছে। নানাবিধ কথা নিলয়ের মনে মনে ভাবছে। ওদিকে ম্যানেজার, পরমা ও তার সহযোগী যে মেয়েটা কাজ করছিল তার নাম কাঞ্চনা, ওদের দুজনকে গিয়ে বলল, আজকে অফিসে বস এসেছে। তোমরা দুজনে ছুটির পর স্যারের কেবিনে যাবে। স্যার তোমাদের সাথে দেখা করতে চায়।
তোমরা এখানে কাজ করো? স্যার সেটা জানতো না, আজকেই জেনেছে। তোমাদের কিছু প্রশ্ন করবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা নির্ভয় স্যারের সাথে দেখা করতে পারো। বিকেল 5টায় ডিউটি শেষ করে পরমা ও তার বন্ধু দুজনে নিলয়ের কেবিনে যায়। কেবিনে ঢোকার আগে বসের পারমিশন চায় আর বলে, স্যার ভেতরে আসবো? পরমার ডাকে নিলয় মাথা তুলল না। সে হেড হয়ে অফিসার কিছু খাতাপত্র দেখছিল। হ্যাঁ, দাদু পাশেই বসেছিল। দাদু তখন বলল, হ্যাঁ তোমরা ভিতরে এসো। দাদুর পারমিশন পেয়ে ওরা ভেতরে গেল। তোমরা বসো, এটা আমার নাতি, তোমাদের কোম্পানির বড় বাবু। আজকে প্রথম অফিসে এসেছে। আমি যে তোমাদের নিয়োগ করেছিলাম ও সেটা জানতো না। আজকে শুনেছি, তাই তোমাদের সাথে কিছু কথা বলবে। দাদুর কথায় পরমা বলল, স্যার উনি কি জানতে চাইবেন? আমি তো সেটা জানি না। কেন, তুমি কি ভয় পাচ্ছ? না মানে হ্যাঁ স্যার। পরমার কথায় কাঞ্চনা পরমার হাতে চিমটি কাটল আর ফিসফিসিয়ে বলল। কাঞ্চনার কথায় পরমা চুপ করে গেল। তার কিছুক্ষণ পর নিলয় মাথা তুলে দেখতে পরমা চমকে গেল। হাত চিৎকার করে বলে, মাস্টারমশাই আপনি এখানে? পরমা চিৎকারে সবাই পরমার দিকে তাকিয়ে দেখে। নিলয় পরমার কথায় মুচকি হাসতে থাকে। ওর দাদু কিছু বুঝতে পারে না কেন হাসছে। কিছুক্ষণ পর নিলয় বলে, এখানে কাজ করতে এসেছো কেন? ডকুমেন্ট জমা দিয়েছো? এখনো আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইনি। তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে? হ্যাঁ করেছি। এখন কিসে পড়ছো? বাংলা অনার্স করছি। ও বাবা, তুমি তো তাহলে এখন অনেক বড় হয়ে গেছো। তা পড়ে পরীক্ষা দিয়েছিলে নাকি টুকলি করেছিলে, কোনটা? আমি আপনাকে কেন বলবো? দেখছো না, তুমি এখানে কাজ করতে এসেছো, তোমার ডকুমেন্ট তো লাগবে। তোমার কোয়ালিফিকেশন কি পর্যন্ত আমাদের জানা দরকার। এখানে কাজ করলে তুমি পড়াশোনা করবে কি করে? আমি নাইট ক্লাসে পড়বো। ভালো সিদ্ধান্ত, তবুও তো মেয়েটা আমার কাছে থাকবে। দাদু, তুমি এদের ডকুমেন্ট নাওনি? এই তো 1 মাস হলো জয়েন করেছে। এই তোমরা কালকে তোমাদের ডকুমেন্টগুলো অফিসে জমা দেবে। পরমাও কাঞ্চনা একসাথে বলে উঠল, ঠিক আছে স্যার, কালকে আমরা সব নিয়ে আসবো। নিলয় তখন বলে উঠল, অবশ্যই নিয়ে আসবে, আর ঠিক সকাল 10টার মধ্যে এখানে চলে আসবে। আমি কাজে গাফিলতি একদমই পছন্দ করি না। সময় মতো যেন হাজিরা দেওয়া হয়, আর বাচ্চাদের খুব কেয়ার নেবে। ওর মাও এখানে কাজ করে, তাই এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। যতক্ষণ তোমাদের কাছে থাকবে জানবে তোমরাই বাচ্চার মা। তখন পরমা বলে ওঠে, স্যার কালকে আমি আসতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে। কালকে আমার বাড়িতে কিছু কাজ আছে। কি কাজ আছে? স্যার কালকে আমাকে ঘটক দেখতে আসবে। পরমার মুখ থেকে দেখতে আসবে কথাটা শুনেই নীলের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে এক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে রইল আর বলল, তার মানে তোমার বিয়ের দেখাশোনা? হ্যাঁ স্যার। তোমার বিয়ে বের করছি। কিন্তু মুখে কিচ্ছু বলো না। তারপর ওদেরকে বলল, ঠিক আছে। তোমার সঙ্গী তো আছে, ও ম্যানেজ করবে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আসছি। এই কথা বলে পরমা ও কাঞ্চনা দুজনেই বেরিয়ে গেল অফিস থেকে। তারপর দাদু নিলয়কে প্রশ্ন করলো, কি ব্যাপার নিলয়, তুই মেয়েটাকে চিনিস? খুব ভালো করে চিনি দাদু। আমি কিছু রহস্যের গন্ধ পাচ্ছি, কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ দাদু। মেয়েটা কিছু জানে? বোঝার মতো এখনো সেই বুদ্ধি ওর হয়নি, তাই এখনো কিছু বলা হয়নি। কিন্তু মেয়েটা যে বলল বিয়ের দেখাশোনা। বিয়ে দেখাশোনা হবে না। এত জোর দিয়ে কি করে বলছিস? জোর আছে তাই বলছি, তুমি নিশ্চিন্তে থাকো, ও তোমারই নাতবউ হবে। নিলয়ের কথা শুনে দাদু ও নিলয় জোরে জোরে হেসে ওঠে। তারপরের দিন নিলয় অরূপকে ফোন করে তারপর পরমার বিষয়ে জানতে চায়। নিলয় বলে, অরূপদা, কাল নাকি পরমাকে দেখতে আসবে, খবরটা কি সত্যি? আমি তো ঠিক জানি না এ ব্যাপারে, তুমি কোথা থেকে খবর পেলে? আমি শুনেছি। ও, তুমি দেখাশোনাটা যেভাবে হোক ক্যান্সেল করো। কিন্তু কেন, এতে তোমার কি লাভ? লাভ বা ক্ষতি কিছু জানি না, তুমি এই মুহূর্তে দেখাশোনা যাতে না হয় পরমার মাকে বোঝাও। আমি তোমাকে পরে সব বলবো, তুমি কোনো প্রশ্ন করো না। অরূপদা, তুমি জানবে তোমার ছোট ভাইয়ের এটা অনুরোধ। তুমি তো আমার অনেক উপকার করেছো, আর এই বিশেষ উপকারটা করো না অরূপদা। সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে নিলয়, আমি চেষ্টা করব।
আজকে নিলয় হায়দ্রাবাদ যাবে। ওখানে বিশেষ সম্মেলনে ইন্ডিয়ার সেরা বিজনেসম্যান নির্বাচিত করা হবে। ইন্ডিয়ার সফল কয়েকজন বিজনেসম্যান, এদের মধ্যে নিলয় পোদ্দারের নাম আছে, তাই সে হায়দ্রাবাদ যাচ্ছে। ওখানে গিয়ে নিলয় একটা হোটেলে উঠে আর হোটেল থেকে অরূপকে ফোন করে আর বলে, আমি যা যা বলছি তুমি সেটা করছো তো? হ্যাঁ নিলয়, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। পরমা আমাকে দেখতে আসবে না, আমি ওদের বারণ করে দিয়েছি। নিলয় ইন্ডিয়ার সেরা বিজনেসম্যানদের খেতাব অর্জন করেছে। প্রায় 25 জন প্রথম সারির বিজনেসম্যান একটা অংশ নিয়েছিল। সবাইকে পেছনে ফেলে নিলয় ইন্ডিয়ার টপ বিজনেসম্যান নির্বাচিত হয়েছে। খবরের কাগজে ছবি বেরিয়েছে, টিভিতে ব্রেকিং নিউজ বারবার দেখাচ্ছে যে একজন বাঙালি বিজনেসম্যান এবারে ইন্ডিয়ার সেরা হয়েছে। খবরটা শুনে গায়ত্রী চমকে গেছে। এই ছেলেটা এত বড় বিজনেসম্যান, এতে রাহুলের প্রাইভেট থিয়েটার। সে কিছু বুঝে উঠতে পারে না। তাহলে এতদিন ছদ্মবেশে ছিল ছেলেটি। এমনকি নিলয়ের কলেজের প্রিন্সিপালও অবাক হয়ে যায়। অরূপ ভাবতে পারেনি তার বাড়িতে থাকা ছেলেটি ইন্ডিয়ার টপ বিজনেসম্যান। পরমা সবই বুঝতে পারে। ও তো নিলয়ের রূপ আগেই দেখেছে, তাই সে চমকানা। মনে মনে ভাবে মানুষটাকে আগে ভালো লেগেছিল, কিন্তু কিছু বলতে পারেনি। মানুষটার গম্ভীর রূপটা তার মন কেড়েছে। তার উপর আবার তারই কোম্পানির বস, তাই তার আর সাহস হয় না। নিলয়ের সামনে যেতে মনে মনে ভাবছে চাকরিটা এবার ছেড়েই দিবে সে। দাদা, কারো চিৎকারে নিলয়ের ঘুমটা ভেঙে যায়। কালকে অনেক রাতে সে হায়দ্রাবাদ থেকে নিজের বাড়িতে এসেছে। ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কারো চিৎকারে ঘুমটা ভেঙে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর দাদুকে ডাকতে থাকে। বলে, নিলয়, বুলটি চিৎকার করে তোকে ডাকছে, ও কথা বলতে পারছে। দাদুর কথা শুনে নিলয় দৌড়ে লাগায়। বুলটি রুমে দেখে বুলটি থরথর করে কাঁপছে। নিলয় যেতে বুলটির দাদা বলে ঝাঁপিয়ে পড়ে নিলয়ের বুকের উপর আর বলে, দাদা, ওরা আমাকে মেরেছে, পুড়িয়ে মেরেছে, আমি দেখেছি দাদা। তুই শান্ত হ আর বল বাবা কোথায়? বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বুলটির কথা শুনে নিলয় বুলটিকে শান্ত করে আর ডাক্তারকে ফোন করে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বুলটিকে দেখে আর বলে, আর কোনো ভয় নেই মিস্টার নীল, আমার বোন এবার থেকে কথা বলতে পারবে। হয়তো চোখের সামনে ঘটেছিল এমন কিছু ঘটনা, সেই কারণেই না বাকশক্তি হারিয়ে গিয়েছিল। উনি এখন রেসপন্স করছেন, এবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পাবে। এমনি একটু কেয়ার নেবেন। ঠিক আছে ডাক্তারবাবু। এরপর নিলয় সব জায়গায় থানার ওসিকে ফোন করে, বলে নিমাই পোদ্দার নামে কোনো অভিযুক্ত তাদের থানায় আছে নাকি। পুরনো সমস্ত রেকর্ড খতিয়ে দেখে সমস্ত অভিযোগ সমস্ত থানার অফিসাররা, কিন্তু নিমাই পোদ্দার নামে কোনো অভিযুক্ত কোনো থানায় নাম নেই। নিলয় একটু চিন্তায় পড়ে গেল। সে কি করবে ভেবে পেল না। কিছুক্ষণ পর তার বাবার একটা পরিচিত কাছ থেকে খবর পেলে যে নিমাই পোদ্দারকে আজ থেকে 10 বছর আগে কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। নিলয় এই খবর শুনে ভীষণ ভেঙে পড়ে। কী করবে সে বুঝে উঠতে পারে না। অবশেষে তার বাবার বন্ধুর সাহায্যে সে একটা কাজ করে। নিলয় তার বোন, তার দাদু আর তার বাবার বন্ধু ও তার সাথে এক ভদ্রলোককে নিয়ে গায়ত্রী দেবীর বাড়িতে হাজির হয়। এমনকি কলেজের প্রিন্সিপালকে সেখানে ডেকে নিয়ে আসা হয়। অরূপকেও সেখানে আসতে বলা হয়। ওদের সবাইকে দেখে গায়ত্রী দেবী ও তার ছেলেমেয়েরা অবাক হয়ে যায়। বুলটিকে দেখে সীমা এগিয়ে আসে, তার গায়ে হাত তোলে। সঙ্গে সঙ্গে নিলয় সীমার হাতটা মুচকে দেয় আর বলে, অনেক কষ্ট দিয়েছেন, এবার আপনাদের পালা। কি বলছো নিলয়? তুমি এসব ভুল লিখে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না? আমার সেই কারণে একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু তোমার কাছে কি করে গেল? বুঝতে পারছেন না কি করে আমার কাছে এলো? বুলটি আমার নিজের বোন। আমি নিমাই পোদ্দার আর মায়া পোদ্দারের ছেলে। আমার দাদু রুজত পোদ্দার। বুঝতে পেরেছেন এবার? না আরও কিছু নতুন করে বলবো? আর বলুন, কেন আমাদের দুই ভাই বোনের জীবন এভাবে শেষ করে দিলেন? কি দোষ ছিল আমাদের? এত কিছু মিথ্যে বলতে পারবেন না। সব কিছু তথ্য প্রমাণ এখন আমার হাতে। এখনই পুলিশ আসবে আর সত্যটা বলুন। আর দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোককে একসময় আপনার প্রেমিক ছিল, ওই সব কিছু বলেছে আমাদেরকে। বলুন গায়ত্রী ম্যাডাম। যে ভদ্রলোকে নিলয় দেখালো তার নাম রঘু। এই রঘুই হলো গায়ত্রী ম্যাডামের প্রেমিক।
এরই সাহায্যে গায়ত্রী নীলার বাবাকে নৃশংসভাবে খুন করে। পরে গায়ত্রী দেবীর সাথে মতবিরোধ হয়, সে এলাকা ছেড়ে চলে যায়। হ্যাঁ, কি এতদিন নিলয় তার বাবার বন্ধুর মারফত খোঁজ লাগায় এবং পেয়েও যায়। দেখে রাস্তার ধারে ফুটপাতে ফুচকা বিক্রি করছে। তারও এতদিন রাখছিল গায়ত্রী দেবীর উপর, তাই সে নিলয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বলে, আমি তো দোষ করেছি, কিন্তু লাভ তো আমার কিছু হয়নি, কিন্তু এই মহিলাকে আর কোনো পাপ কাজ করতে দেওয়া হবে না। আমি একা শাস্তি কেন পাবো? এই মহিলাকেও শাস্তি দেওয়া হোক। কিছুক্ষণ পর গায়ত্রী ম্যাডাম মুখ খুললেন আর বললেন, তোর মায়ের ওপর আমার রাগ ছিল, সেই রাগের বাসে আমি এই কাজ করেছি। কিরকম রাগ ছিল? আমি বাপ মা মরা এক অনাথ মেয়ে মামার বাড়িতে মানুষ। তোর মা আমার নিজের মামাতো বোন, কিন্তু একদিন তোর দিদা অর্থাৎ আমার মামিরা মানে তোর মায়ের খুব শরীর খারাপ হয়। সেদিন রাতে বাড়িতে কেউ ছিল না, কোনো এক অনুষ্ঠানে সবাই গিয়েছিল, আর সন্ধ্যা থেকে আকাশ কালো করে বৃষ্টি পড়ছিল। তখন ফোনের মতো যোগাযোগ ছিল না। তোর মা আমাকে বলেছিল ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। আমি বলেছিলাম এই অবস্থায় কেউ বাইরে বেরোতে পারছে না, আমি কি করে যাব, একটু থেমে যাক তারপর না হয় যাব। কিন্তু তোর মা তার মায়ের অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। সে আমায় বলে, তোমার মা নেই, তুমি কি করে বুঝবে মা কি জিনিস? এই কথাটা আমাকে খুব আঘাত করেছিল। সেই থেকে তোর মায়ের ওপর আমার ভীষণ রাগ ছিল। তারপর আমার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই আমার দুটো ছেলে মেয়ে হওয়ার পর আমি বিধবা হয়ে যাই। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অপয়া বলে গালমন্দ করতো। আমি সহ্য করতে না পেরে মামার বাড়ি চলে আসি। ততদিনে তোর মায়ের বিয়ে হয়ে যায়, কিন্তু তোর মায়ের পর থেকে শরীরের নানা রকম সমস্যা দেখা যায়। তোর মা দেখাশোনার জন্য আমাকে তোর মায়ের কাছে পাঠায়। আমিও দুটো বাচ্চা নিয়ে তোদের বাড়িতে এসে হাজির হই। তোর মায়ের অসুস্থতার সুযোগ আমি তোর বাবার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি, কিন্তু তোর বাবা এসব মোটেও পছন্দ করতো না। আস্তে আস্তে তোর বাবা আমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তোর দাদু এই অবৈধ সম্পর্ক মেনে নিতে পারে না। তোর দাদু তোর বাবার নানা রকম বিরোধ দেখা দেয়। তোর দাদু তোকে নিয়ে চলে যায় বাড়ির থেকে, বলে এই পরিবেশে থাকলে তার বংশধর সে মানুষ করতে পারবে না। তোর মাও এতে মত দেয়। সেই সুযোগে আমি তোর মায়ের গায়ে আগুন ধরিয়ে দিয়ে, তোর বোন তখন কোথায় ছিল আমি জানি না। তখন পাশ থেকে বুলটি বলে ওঠে, আমি তখন পাশের রুমে খেলছিলাম। মায়ের চিৎকারে যখন ছুটে আসি, দেখছি মা তখন চিৎকার করে কাঁদছে আর আমাকে না আসার জন্য তার কাছে নিষেধ করছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তার আগেই বাড়িতে লোক জড়ো হয়ে যায়। কে যেন আমাকে জড়িয়ে ধরে আর আমার কোনো জ্ঞান থাকে না। তারপর কি হয়েছিল আমি জানি না। তারপর গায়ত্রী আবার বলতে শুরু করে, তোর বাবা তখন বাথরুমে ছিল, সেও চিৎকার শুনে ছুটে আসে, আর আমি তখন বলতে থাকে, তুমি কেন এই কাজ করলে? নিজের স্ত্রীকে এইভাবে কেউ আগুন লাগিয়ে দেয়? ঘটনাস্থলে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই বিশ্বাস করলো তোর বাবাই তোর মাকে আগুন লাগিয়েছে। আমি পুলিশকে ফোন করি। আসলে পুলিশ ছিল না, ও আমার প্রেমিক রঘু ছিল। আমার স্বামীর অবর্তমানে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ও আমার প্রতি ভীষণ দুর্বল ছিল। এই সুযোগটাই আমি কাজে লাগাই। ওকে বলেছিলাম যে তুমি পুলিশের পোশাক পরে আসবে, কারণ এই নাটক করতো সেজে। ওর কাছে সবসময় বিভিন্ন চরিত্রের পোশাক থাকতো। আর ওকে বলেছিলাম দুটো লোককে নিয়ে আসবে আর একটা নকল পুলিশ গাড়ির ব্যবস্থা করতে, যাতে করে কেউ সন্দেহ না করে। রঘু আমার কথা মতো কাজ করে। সবাই জানে পুলিশ তোর বাবাকে ধরে নিয়ে গেছে। তোর বাবা তখন কিছু করার ছিল না। ঘটনার আকস্মিকতায় সেও অবাক হয়ে গিয়েছিল। পুলিশও তাকে কিছু বলতে দিচ্ছিল না, তাই সে কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। আর ওরাই ওকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে। তারপর আমি বাড়িতে রাজত্ব করতে থাকি। তোর বাবা তোর দাদুর খবর আমি জানতাম না, আর তোদের মধ্যগ্রামের যে জমি ছিল সেটাও আমি জানতাম না। তখন পাশ থেকে উকিল বলে, ওসব তুমি জানবে কি করে? রজতা আমার কাছেই ছিল। ছেলে ও বৌমার মৃত্যু শুনে তার হার্ট অ্যাটাক হয় আর সেই ঘটনাস্থলে মারা যায়। মারা যাওয়ার আগে তার সমস্ত প্রপার্টির কাগজপত্র আর নিলয়ের দায়িত্ব আমার হাতে দিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায়, ওকে আমার যোগ্য উত্তরাধিকারী করে তোলো।
আর ও যখন বড় হবে সমস্ত ঘটনা ওকে বলবে, আর ও যেন এই বদলা নিতে পারে। তাই আমি এতদিন অপেক্ষা করছিলাম। রজত আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি ওর এই কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই আমি পিছন থেকে ছুরি চালাতে চেষ্টা করেছিলাম। তারপর নিলয়কেও সেই মতো আমি তৈরি করি। আপনি মধ্যম গ্রামের সম্পত্তি নিয়ে যে জাল দলিল দিয়েছিলেন সেটি আমি জানতাম, তাই তো সহজেই আমরা জিতে গেছি। এরপর নিলয় বলে ওঠে, ম্যাডাম শুধু আপনি তো নয়, আপনার ছেলেও তো খুনি। সেহেতু নিজের স্ত্রীকে হত্যা করেছে। আমি আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে আসতে বলেছি, উনি রাহুলের দায়িত্ব নেবেন। আপনার ছেলেকে তো জেলে যেতে হবে। আর সীমা দেবী, আপনিও তো অরূপের একমাত্র ছোট ভাই, তাকেও মেরেছেন। তা সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক না কেন, এর সাথে তো আপনিও যুক্ত, তাই না? তাই আপনারও ছাড় নেই। আপনারা তিনজনই সমান দোষী, তিনজনই হত্যাকারী। আমি পুলিশকে খবর দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে এলো বলে। গায়ত্রী দেবী, মনোজ ও সীমা কেউ কিছু বলল না, সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। তখন নিলয় বলে উঠল, ম্যাডাম, আমার মা শুধু বলেছিল তোমার মা নেই, তুমি কি বুঝবে? এই সামান্য কথাটার জন্য আপনি পুরো ফ্যামিলিটা শেষ করে দিলেন, আমাদের দুই ভাই বোনকেও অনাথ করে দিলেন। তারপর পুলিশ এসে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রাহুলের দায়িত্ব নেয় প্রিন্সিপাল স্যারের পরিবার, কারণ রাহুলের মা প্রিন্সিপাল স্যারের নিজের ভাইজি। রাহুলের মা নেই বলে রাহুলের কাস্টাডি রাহুলের মামার বাড়ির লোকেরা পারছিল না। এখন আর কোনো সমস্যা নেই। দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। একদিন অরূপ নিলয়দের বাড়ি আসে। তাকে দেখে বুলটি একভাবে তাকিয়ে থাকে। অরূপের দিকে সেটা নিলয়ের চোখ এড়ায় না। সে বুলটিকে এগিয়ে বলে, বোন, তুই অরূপকে পছন্দ করিস? আমাকে সত্যি করে বল, ভালো লাগে অরূপদাকে? সমস্যা নেই, ও খুব ভালো ছেলে। তোর যদি মত থাকে তাহলে আমি কথা বলবো। দাদার কথা শুনে বুলটি হাসে আর ঘাড় নেড়ে সম্মতি জানায়। নিলয় অরূপের সাথে কথা বলে। অরূপদা, তোমার সাথে একটা কথা আছে, কিছু মনে করবেন না তো? কি মনে করব? তুমি বলো না, নিজের বদ্দা মনে করে। আমার একমাত্র বোনের দায়িত্ব তোমার হাতে দিতে চাই। কি বলছো নিলয়? কোথায় তোমার পরিবার আর কোথায় আমার পরিবার? কি করে সম্ভব বলো? তুমি আগে সত্যি বলো, আমার বোনকে তোমার পছন্দ? তুমি তো ওকে দেখেছো, আর এখন ও কথা বলতেও পারে, আবার স্কুলে ভর্তিও করে দিয়েছি। কোনো সমস্যা আছে কি তোমার? না, সেসব নয়। কি সমস্যা বলো? তুমি তো জানো নিলয়, আমরা ভাড়া বাড়িতে থাকি। তোমার বোনকে নিয়ে গিয়ে কোথায় রাখবো সেটাই সমস্যা। নিলয়, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কিন্তু তোমাদের দিয়ে কোন জিনিসটা আমি নেব না। আমি তো তোমাকে কিছু দেব না। তোমার বিজনেসের জন্য তোমার কোম্পানি থেকে তোমাকে লোন দেবে, তুমি পরিশোধ করে দেবে, তার জন্য অবশ্য আমি সুদ নেব। তুমি তোমার মায়ের সাথে কথা বলো কেমন? আর বুলটি তো এতদিন ওই বাড়িতে কাজের মেয়ে হয়েছিল, ওর কোনো সমস্যা হবে না, তোমার সাথে মানিয়ে নিতে পারবে। ও তোমাকে পছন্দ করে, আমি ওর চোখের ভাষা দেখেছি, তাই কথা বলছি। কথা মতো নিলয় অরূপকে বিজনেসের জন্য 15 লক্ষ টাকা দেয়। অরূপ তার বিজনেস শুরু করে। তারপর একদিন শুভদিনে বুলটির সাথে অরূপের বিয়ে হয়ে যায়। তারা এক নতুন ফ্ল্যাট ভাড়া নেয়। এদিকে নিলয় অরূপকে বলে, তোমাকে তো ব্যবস্থা করে দিলাম অরূপদা, এবার আমার দিকটা ভাবো। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। এদিকে অরূপ পরমার মায়ের সাথে কথা বলে। নিলয় যে পরমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, সেসব কথা তাকে জানায়। আর পরমা আমাকে এসব কথা যেন না বলে তাকে চমকে দিতে চায়। তাই পরমার মাও রাজি হয়ে যায়। নিলয়কে কে না জামাই হিসেবে চায়, তাই মত দিয়ে দেয় এই বিয়েতে। আর পরমাকে তার মা বলে, তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, তুমি আজকে থেকে আর বাইরে যাবে না, বাড়িতে সব সময় থাকবে। 1 সপ্তাহ পর তোমার বিয়ে। যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে একটু বয়স্ক, তবে সমস্যা নেই, তোমাকে সুখে রাখবে। অনেক টাকা আছে তার, মাত্র 63-64 বছর বয়স হবে তার। মায়ের কথা শুনে পরমা মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে বলে, সেজন্যই তো বলি, তুমি আমার নিজের মা নও। নিজের মা হলে তুমি আমার এরকম ক্ষতি করতে পারতে না। যা হবে হবে, তুমি তো কখনোই আমার ভালো চাওনি। তুমি যদি এতে সুখী হও তাহলে বুড়োকে আমি বিয়ে করব। আজকে পরমা আর বিয়ে। সকাল থেকে এসে ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু মুখে কিচ্ছু বলছে না। মনে মনে একবার ভগবানকে ডাকছে। আর নিলয়ের মিষ্টি মুখটা মনে করছে।
সন্ধ্যাবেলা বিয়ের আসরে জামাইয়ের সাথে শুভদৃষ্টি করার জন্য সবাই পরমাকে বলে। পরমা কৌতূহলবশত একবার তাকিয়ে দেখছে বরবেশে দুটো মানুষ তার সামনে দাঁড়িয়ে, এক নিলয় আর দুই নিলয়ের দাদু। সবাই পরমাকে বলে কাকে পছন্দ তার জামাই হিসেবে। বরমাল্য যেন সে তাকেই পরায়। পরমা কিছু না ভেবে নিলয়ের গলায় মালা পরিয়ে দেয় আর লজ্জায় মাথা হেট করে নেয়। ও দাদু তখন চিৎকার করে বলে ওঠে, কি হলো এটা? তোমার জন্য আমি এতদিন ব্যাচেলার রইলাম আর তুমি আমাকে এইভাবে ফাঁকি দিলে? আমি কিন্তু উকিল মানুষ, তোমার নামে মানহানির মামলা করব। আমি তোমাকে চাকরি দিয়েছি, তাতে তুমি আমাকে ভুলে গেলে? তুমি আমাকে এই ভালোবাসো? কম বয়সী বস দেখে আমাকে ভুলে গেলে? দাদুর কথায় বিয়ের আসরে উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। খুব সাদামাটাভাবে এই বিয়ে সম্পন্ন হয়। নিলয় চাইছিল না কোনো জমজমাট, নামমাত্র লোক সেই বিয়েতে উপস্থিত ছিল। তারপর নিলয় পরমার মাথায় সিঁদুর পরিয়ে দেয়, ভগবানের আশীর্বাদ নেয় আর পরমার কানের কাছে ফিসফিস করে বলে, যখন অরূপদার বাড়িতে থাকতাম একদিন বাথরুম থেকে সদ্য স্নান করে বেরিয়েছিলাম, সেই রূপতেই আমি ঘায়েল হয়ে গেছি। থাকবে তো সারা জীবন আমার পাশে? পরমা কোনো কথা না বলে নিলয়ের হাতটা ধরে আর মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানায়।